হাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে WBCS 2024 এর জন্য টপিক ওয়াইজ ক্লাস। আমাদের প্রথম ক্লাসে এনসেন্ট সিভিলাইজেশন সম্পর্কে করেছিলাম, দ্বিতীয় পিরিয়ডে এনসেন্ট ইন্ডিয়ার কিছু টপিকস আমরা করব। আজকে ক্লাসে আমরা এই যে টপিক ওয়াইজ ক্লাসগুলো করছি সেই বিষয়টা খেয়াল রাখবে, এবং এটা এফেক্টেড হচ্ছে WBCS 2024। আমরা এখানে আজকে যেটা করব সেটা হচ্ছে 16 মহাজনপদ। এই 16 মহাজনপদ সম্পর্কে জানবো এবং জৈনিজম বৌদ্ধিজম সম্পর্কে জানবো। এই দুটো টপিকস আজকে আমরা করব, যেগুলো WBCS প্রিলিম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমরা এই ক্লাসটা ভালো করে করো এবং আপকামিং যে তোমাদের 24-এর প্রিলিম রয়েছে, যার প্রিপারেশন তোমরা নিতে শুরু করছো, সেটা সিস্টেমেটিক্যালি করো এবং ডেফিনেটলি পরীক্ষায় ভালো রেজাল্ট করো। আমরা প্রথমে আজকে যেটা করব সেটা হচ্ছে 16 মহাজনপদ। এই 16 মহাজনপদটা এলো আরিয়ান সিভিলাইজেশনের পর। আর্যরা যখন সেকেন্ড আরবানাইজেশন করবে বা দ্বিতীয় নগরায়ন ঘটাবে, সেই সময় এই ষোড়শ মহাজনপদটা তৈরি হবে এবং এর পিরিয়ডটা ডেফিনেটলি 600 BC। এবারে আর্য সভ্যতা থেকে আমরা যদি হিন্দু ধর্মের উৎপত্তি ধরি, তাহলে হিন্দু ধর্মের বিরোধিতা করে এই দুটো ধর্ম এই 6th সেঞ্চুরি বিসিতেই জন্ম নেবে, যেটা হচ্ছে জৈনিজম এবং বৌদ্ধিজম। এই দুটো বিষয়ে তোমাকে খেয়াল রাখতে হবে। বেসিক্যালি 16 মহাজনপদ জৈনিজম বৌদ্ধিজমের পিরিয়ডটা মোটামুটি 6th সেঞ্চুরি বিসির মধ্যেই পড়ে। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 16 মহাজনপদ। এটার মানে হচ্ছে যে এই 6th সেঞ্চুরি বিসিতে আমাদের ভারতবর্ষে 16টা মহাজনপদ ছিল। এইটা কি স্পেসিফিক 16টাই ছিল? অ্যান্সার হচ্ছে না, এক্সট্রা আরও অনেকগুলো ছিল। বইয়ের উল্লেখ অনুযায়ী আমরা 16টা নাম পাই, সেই কারণে এটাকে ষোড়শ মহাজনপদ হিসেবে আমরা ট্রিট করি। এক্সাম্পল যেটা, সেটা খেয়াল রাখতে হবে যে বৌদ্ধ ধর্মের যিনি ফাউন্ডার গৌতম বুদ্ধ, তিনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন, যে বংশে, শাক্য বংশ, এই শাক্য বংশ কিন্তু 6th সেঞ্চুরি বিসিতে, যেটা এক্সক্লুডিং, ইনক্লুডিং নয়, ষোড়শ মহাজন পদের মধ্যে ইনক্লুডিং নয়, এইটা তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। নেক্সট আমরা দেখব এই যে ষোড়শ মহাজন পদ, যেটা 6th সেঞ্চুরি বিসিতে ভারতবর্ষে গড়ে উঠছে, সেটা আর্যরা যখন পূর্ব ভারতে যাবে, সেই পূর্ব ভারতে যাওয়ার সময় এই ষোড়শ মহাজন পদগুলো গড়ে উঠবে। এক্ষেত্রে ষোড়শ মহাজন পদের এক্ষেত্রে আমরা দেখব ষোড়শ মহাজন পদের মেন রিভার হচ্ছে গঙ্গা। এই গঙ্গা নদীর তীরে প্রধানত 10টা মহাজন পদ থাকবে, এবং মেনলি গঙ্গা নদীর তীরে যেহেতু 16টার মধ্যে 10টা দেখতে পাচ্ছি, সেই জন্য এখানকার প্রধান নদী মানে যেটা আমরা ধরবো সেটা হচ্ছে গঙ্গা। এবং ভারতের মধ্যে আছে, ভারতের বাইরে আছে, উত্তর ভারতে আছে, দক্ষিণ ভারতে আছে। দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদ বলতে আমরা অসমককে ধরবো, এবং ভারতের বাইরে মহাজনপদ হিসেবে আমরা কম্বোজ এবং গান্ধারকে ধরবো। এগুলো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে এই যে 16টা মহাজন পদ, এই 16টা মহাজন পদের মধ্যে সব থেকে পাওয়ারফুল মহাজন পদ হিসেবে আমরা যাকে ট্রিট করব সেটা হচ্ছে মগধ। এরাই এই মগধই এই 16টা স্টেট দখল করে মগধে ইম্পিরিয়ালিজম বা রাজতন্ত্র বা সাম্রাজ্যবাদী নীতি প্রতিষ্ঠা করবে। এক্ষেত্রে তোমাকে 16টা মহাজন পদের যে প্লেস এবং তাদের যে ক্যাপিটাল এবং পলিটিক্যালি তাদের সঙ্গে রিলেশন, এগুলোকে খেয়াল রাখতে হবে। এখানে যেরকম আছে অঙ্গ, মল্ল, ব্রিজি, কাশী, কৌশল, পাঞ্চাল, বৎস, চেদি, এই রকমভাবে খেয়াল না রেখে আমরা এই 16টা স্টেটকে মনে রাখতে পারি যে সিস্টেমে, সেটা অবশ্যই আমরা খেয়াল রাখবো। একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে আমরা এই 16টা মহাজন পদকে মনে রাখবো। নেক্সট দেখো, আমরা এখানে দেখবো এই পয়েন্টটা, দ্য জনপদ অ্যান্ড মহাজনপদ রিপ্রেজেন্টেড দ্য স্টেট সিস্টেম অফ 600 BC।
তার মানে ভারতবর্ষের স্টেট সিস্টেমটা আমরা ষোড়শ মহাজনপদের মাধ্যমে 6th সেঞ্চুরি বিসিতে ভারতবর্ষে দেখতে পাচ্ছি। এখানে এই 16টা মহাজনপদের কথা উল্লেখ করেছে বৌদ্ধিস্ট টেক্সট অঙ্গুত্তরনিকা এবং জৈনিস্ট টেক্সট ভগবতী সূত্র। এই এই দুটো কথা তোমাকে মনে রাখতে হবে। জৈনিস্ট টেক্সট ভগবতী সূত্র, বৌদ্ধিস্ট টেক্সট অঙ্গুত্তরনিকা তোমাকে এই 16টা মহাজনপদের কথা উল্লেখ করছে। এবারে প্রশ্ন হচ্ছে রামায়ণ মহাভারত এগুলোতে কি ষোড়শ মহাজনপদের কথা আছে? হ্যাঁ আছে, কিন্তু স্পেসিফিক 16টা স্টেটের নাম নেই। সেই জন্য রামায়ণে কোশল রাজ্যের কথা বলা হয়েছে, মহাভারতে গান্ধার রাজ্যের কথা বলা হয়েছে, কুরু রাজ্যের কথা বলা হয়েছে, পাঞ্চাল রাজ্যের কথা বলা হয়েছে। তো এখানে আমরা পাই, বা পুরাণেও ষোড়শ মহাজনপদের কিছু কিছু মহাজনপদের নাম উল্লেখ করা আছে, কিন্তু স্পেসিফিক 16টা স্টেটের নাম যেখানে আমরা পাই সেটা হচ্ছে অঙ্গুত্তরনিকা, যেটা বৌদ্ধিস্ট টেক্সট, এবং ভগবতী সূত্র, এটা জৈনিস্ট টেক্সট। এই দুটো বইতেই একমাত্র 16টা স্টেটের নাম পাই বলে আমরা এই সময়টাকে 16 মহাজনপদ বলছি। এই যে ষোড়শ মহাজনপদ 6th সেঞ্চুরি বেশি, এই সময়ে আমরা গভর্নমেন্ট টাইপটা যদি দেখি তাহলে দেখব যে রাজতন্ত্র ছিল, মোনার্কি ছিল, এবং এর সঙ্গে সঙ্গে এখানে কি শুধু রাজতন্ত্র ছিল? অ্যান্সার না, রিপাবলিক বা গণতান্ত্রিক রাজ্যগুলো ছিল। রাজতান্ত্রিক গণতান্ত্রিক দুটোর অস্তিত্বই পাওয়া যায়। মগধ যদি আমরা রাজতান্ত্রিক বলি তাহলে ব্রিজি মল্ল রিপাবলিকান স্টেট হিসেবে পাই। এই সময়ের যদি আমরা পিরিয়ডটা বলি, পিরিয়ডটা যেটা আছে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা স্টার্টিংটা বলবো 6th সেঞ্চুরি বিসি আর এন্ডটা বলবো 4th সেঞ্চুরি বিসি। 6th সেঞ্চুরি বিসি মানে 600 থেকে 501 পর্যন্ত, 4th সেঞ্চুরি মানে 400 থেকে 301 এর মধ্যে। তার মানে স্টার্টিং এন্ড এটাকে খেয়াল রাখতে হবে, 6th সেঞ্চুরিতে স্টার্ট, 4th সেঞ্চুরিতে এন্ড। এই পিরিয়ডটাতে যে যুগটা ছিল সেটাকে আমরা আয়রন এজের মধ্যে ফেলতে পারি, কারণ 1000 বিসিতে আয়রন আবিষ্কার হয়ে গেছে, এবং 600 বিসিতে এই আয়রনের ইউজের ফলে এগ্রিকালচার সারপ্লাস হয়ে এই মহাজনপদ বা জনপদগুলো গঠন করছে। এই সময়টাকেই আমরা বলছি সেকেন্ড আরবানাইজেশন। এই সময় ইন জেনারেল প্রাকৃত এবং সংস্কৃত ল্যাঙ্গুয়েজ দুটোরই ব্যবহার করা হবে। সংস্কৃত ল্যাঙ্গুয়েজে বই ফই লেখা হয়েছিল এবং প্রাকৃত ল্যাঙ্গুয়েজে ইন জেনারেল কমন পিপলরা কথা বলতো। এই সময় যে ধর্মটা সেটাকে আমরা বলছি প্রাচীন বৈদিক হিন্দুইজম। বৈদিক হিন্দুইজম বলার কথা হচ্ছে, এটারও একটা কারণ রয়েছে যে এখানে নেচার ওয়ারশিপ আমরা দেখব, ফোর্স অফ নেচারকে এরা ওয়ারশিপ করবে, জল আগুন এগুলো আর্যদের দেবতা আসবে। কিন্তু এই যে বৈদিক রিলিজিয়ন বলছি বা বৈদিক হিন্দুইজম বলছি, এই ইনিশিয়ালি আর্যদের মধ্যে এইখানে আইডল ওয়ারশিপটা থাকছে না, পরবর্তীকালে আইডল ওয়ারশিপটা আসবে। তো এই ক্ষেত্রে আমাকে যেটা খেয়াল রাখতে হয় যে 6th সেঞ্চুরি বিসি যদি পিরিয়ড বলি তাহলে এটা স্টার্টিং হয়েছিল 6th সেঞ্চুরি বিসিতে, এন্ড হয়েছিল 4th সেঞ্চুরি বিসিতে। এটা যে যুগে গড়ে উঠেছিল আয়রন এজের এন্ড পার্টটাতে। এখানে গভর্নমেন্ট টাইপ আমরা মোনার্কি এবং রিপাবলিক দুটোই পাচ্ছি। ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রাকৃত সংস্কৃত রয়েছে, ধর্ম হিসেবে এখানে আমরা বৈদিক হিন্দুইজমকেই ট্রিট করতে পারি। নেক্সট আমরা যেটা দেখব যে এই যে 16টা মহাজন পদ, এটা দেখো তোমাদের প্রত্যেককে মনে রাখার জন্য এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। এ অ্যালফাবেট দিয়ে 3টে মহাজন পদ আছে, সেই জন্য A3 অবন্তী অঙ্গ অস্ম। বি অথবা ভি অ্যালফাবেট দিয়ে 2টো আছে, সেই জন্যে এটাকে আমরা বলতে পারি ব্রিজি এবং বৎস। কে অ্যালফাবেট দিয়ে 4টে আছে, কাশী কোশল কুরু কম্বোজ, এই 4টে আছে। এম অ্যালফাবেট দিয়ে 3টে আছে, এম অ্যালফাবেট দিয়ে 3টে আছে, যেখানে হচ্ছে মৎস্য মল্ল মগধ। আর সিজিএসপি এইটা সিঙ্গেল অ্যালফাবেটে আছে, সিজিএসপি, অর্থাৎ 16টা মহাজনপদ হয়ে গেল। অর্থাৎ এ অ্যালফাবেট দিয়ে 3টে,
অবন্তী অঙ্গ অসমক, বি অ্যালফাবেট দিয়ে বা ভি, এখানে বি লিখেছি, এখানে আছে ভি, দুটোই হতে পারে, ভিও হতে পারে বিও হতে পারে। অ্যালফাবেট দিয়ে আছে দুটো, কে অ্যালফাবেট দিয়ে আছে চারটে, কাশী কৌশল কুরু কম্বোজ। এম অ্যালফাবেট দিয়ে আছে তিনটে, মৎস্য মল্ল মগধ। সিজিএসপি মানে চেদি গান্ধার সুরসেন পাঞ্চাল, এই চারটে সিঙ্গেল অ্যালফাবেটে আছে। এবারে এখানের মধ্যে যেগুলো সমাগে খেয়াল রাখতে হবে, তিন যার আছে তার সবকটাই, অসমক অঙ্গ অবন্তী খেয়াল রাখতে হবে, ব্রিজি খেয়াল রাখতে হবে, ব্রিজিকে খেয়াল রাখতে হবে, কুরু কম্বোজকে খেয়াল রাখতে হবে, মৎস্য মগধ মল্ল তিনটেকেই কেয়ার করতে হবে, এর মধ্যে গান্ধারকে অবশ্যই কেয়ার করতে হবে। এই জায়গাগুলো তোমাকে দেখতে হবে। ইন জেনারেল এখানে যখন আমরা পড়ি তখন এদের লোকেশন, ক্যাপিটাল, এই জায়গাগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। এবং এদের মধ্যে সব থেকে পাওয়ারফুল যেটা, সেটা হচ্ছে মগধ। এই মগধের পলিটিক্যাল হিস্ট্রিটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেখান থেকে পরীক্ষার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আসছে। নেক্সট আমরা দেখব যেটা, সেটা হচ্ছে ঠিক ওইভাবেই অ্যালফাবেটিক্যালি প্রথমে আমরা দেখব অঙ্গ। অঙ্গরাজ্যের ক্যাপিটাল চম্পা। এর লোকেশনটা যদি তোমাকে বলে তাহলে এটাকে আমরা ধরবো ভাগলপুর ডিস্ট্রিক্ট ইন বিহার, অর্থাৎ এটাকে আমরা ধরবো বিহার। কিন্তু বিহারের কোন জায়গাটা? বিহারের ইস্ট বিহার ধরবো। এবং এটা মনে রাখবো, মগধ প্রথম যে রাজ্যটা দখল করবে মগধের আন্ডারে, সেই রাজ্যটা দখল করবে বিম্বিসার। তাহলে বিম্বিসার মগধে যে রাজ্যটা প্রথম দখল করবে তার নাম হচ্ছে অঙ্গ, যার ক্যাপিটাল হচ্ছে চম্পা। তাহলে মগধে যখন সাম্রাজ্যবাদ নীতি প্রতিষ্ঠা হলো, হর্ষঙ্ক ডায়নাস্টি প্রতিষ্ঠা হলো, তারপরে মগধ প্রথম যে রাজ্যটা দখল করলো সেই রাজ্যটাই হচ্ছে অঙ্গ। এই অঙ্গটা ইস্ট বিহার, বর্তমান ভাগলপুর ডিস্ট্রিক্ট ইন বিহার, এইটা খেয়াল রাখতে হবে। এবারে এই অঙ্গ রাজ্যটা যিনি মগধের সাম্রাজ্যভুক্ত করেছেন বা অ্যানেক্সড করেছেন তার নাম হচ্ছে বিম্বিসার, যিনি হর্ষঙ্ক ডায়নাস্টির প্রতিষ্ঠাতা এবং অঙ্গরাজ্যটা দখল করছেন তিনি। 2 নম্বরে যেটা খেয়াল রাখবো সেটা হচ্ছে অবন্তী। এই অবন্তীটা একটা পার্ট উত্তর ভারতে, উজ্জয়িনটা মধ্যপ্রদেশ, মাহিষ্মতিটা দক্ষিণ ভারতে। তো এই অবন্তী রাজ্যটা যেটা, সেটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই রাজ্যটা সবার লাস্টে দখল করবে মগধ। কারণ এই রাজ্যটা যে যে কারণে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে একজন রুল করছে যার নাম হচ্ছে চন্দ্রপ্রদ্যুৎ। তাহলে অবন্তী রাজ্যে যে রুলার তিনি চন্দ্রপ্রদ্যুৎ, যিনি গৌতম বুদ্ধ, মহাবীর, বিম্বিসার এদের কন্টেম্পোরারি। এটা সব থেকে ইম্পর্টেন্ট। আরো একটা ইম্পর্টেন্ট রয়েছে, যেটা হচ্ছে অবন্তীর দুটো ক্যাপিটাল, নর্দার্ন ক্যাপিটালটার নাম উজ্জয়িন এবং সাউদার্ন ক্যাপিটালটার নাম মাহিষ্মতি। এই পয়েন্ট দুটো তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে অসমক। এটাও খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? অসমক এমন একটা মহাজন পদ, যে মহাজন পদটা আমরা পাই দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতের যে নদীগুলো, যেটা হচ্ছে নর্মদা নদী এবং গোদাবরী নদী, এই নর্মদা নদী এবং গোদাবরী নদীর তীরে ষোড়শ মহাজন পদের যে মহাজন পদটা রয়েছে সেটা হচ্ছে অসমক, সেটা হচ্ছে অসমক। এবারে আমরা মহাভারতে ইক্ষ্বাকু ডায়নাস্টি, রামায়ণে ইক্ষ্বাকু ডায়নাস্টির কথা জানতে পারি। এই ইক্ষ্বাকু ডায়নাস্টি উত্তর ভারতেও থাকবে এবং এবং দক্ষিণ ভারতের যেখানে ইক্ষ্বাকু ডায়নাস্টি থাকবে সেইখান থেকেই অসমক মহাজন পদে এই ইক্ষ্বাকু ডায়নাস্টির কথা আমরা উল্লেখ পাব। এটাও আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে প্রশ্ন হচ্ছে, অসমক দক্ষিণ ভারতে অবস্থিত অনলি মহাজন পদ। অবন্তী হচ্ছে কেন অবন্তী? অবন্তীর একটা পার্ট উত্তর ভারতে, একটা পার্ট দক্ষিণ ভারতে, আর অসমক পুরোটাই দক্ষিণ ভারতে। তার মানে অনলি মহাজন পদ সিচুয়েটেড ইন সাউথ ইন্ডিয়া, সেটা হচ্ছে এই অসমক।
এবং অসমকের ক্যাপিটাল হিসেবে আমরা যাকে ধরবো সেটা হচ্ছে পোটানা। এটাও আমাদের পরীক্ষায় আসতে পারে। নেক্সট দেখবো ব্রিজি। এই ব্রিজিটা হচ্ছে প্রথম যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা একটা রিপাবলিকান স্টেট, গণরাজ্য, যেটাকে আমরা বলি যে এই রিপাবলিকান স্টেটে 8টা রিপাবলিকান ক্ল্যান আছে। 8 রিপাবলিকান ক্ল্যান মিলে এই বিজি গণরাজ্যটা তৈরি হয়েছে, যার মধ্যে আমরা খেয়াল রাখবো দুটো, একটা হচ্ছে গাত্রিক আর দ্বিতীয়টা লিচ্ছবি। এরকম গাত্রিক লিচ্ছবির মতো 8টা রিপাবলিকান ক্ল্যান নিয়ে তোমার ব্রিজি রিপাবলিকান স্টেট তৈরি। এই ব্রিজি রিপাবলিকান স্টেটটা যিনি দখল করবেন তার নাম হচ্ছে অজাতশত্রু, বিম্বিসারের পুত্র অজাতশত্রু। এই ব্রিজিটা হচ্ছে নর্থ বিহার। এই ব্রিজিটা হচ্ছে নর্থ বিহার। এর ক্যাপিটালটা হচ্ছে বৈশালী। এই বৈশালী কোন মহাজনপদের ক্যাপিটাল? এখানে অবশ্য পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে মহাবীরের জন্মস্থান। ষোড়শ মহাজনপদ ইম্পর্টেন্ট, বৌদ্ধিজম জৈনিজম ইম্পর্টেন্ট, বৈশালী প্লেসও ইম্পর্টেন্ট, কারণ এইখানে মহাবীর জন্মগ্রহণ করবেন, কুন্দগ্রাম, বৈশালীর কুন্দগ্রামে জন্মগ্রহণ করবেন। এবং এই জায়গাটা তোমাকে খেয়াল রাখতে হবে, এটা নর্থ বিহারের মধ্যে অবস্থিত। এই জায়গাটা যিনি দখল করছেন তার নাম হচ্ছে অজাতশত্রু। অজাতশত্রু এই বৈশালী রাজ্যটা দখল করেছে। এবারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ব্রিজি রিপাবলিকান স্টেটের পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে বৎস। এই বৎসটা উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশে যদি হয় তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে ক্যাপিটালটা হচ্ছে কৌশাম্বী। উত্তরপ্রদেশে হওয়া মানে এখানে গঙ্গা আছে। তারপরে আমরা পাবো ব্রিজি এবং বৎসের পর আমরা পাবো কাশী। কাশীটা বারাণসী, এটাও উত্তরপ্রদেশে, বেনারস, বারাণসী বা বেনারস এই জায়গাটায় অবস্থিত। এই কাশীর ক্যাপিটালই হচ্ছে আমরা বারাণসীটাকে ধরব। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে কোশলা। এই কোশলাটাই রামায়ণে অযোধ্যা। কোশলাটাই রামায়ণে অযোধ্যা। এই কোশলা বা কোশলার যে ক্যাপিটাল সেটা হচ্ছে সর্বাস্তি। সর্বাস্তিটাও উত্তরপ্রদেশে হবে। এবারে এই কোশল রাজ্যে গৌতম বুদ্ধ, মহাবীর, বিম্বিসার, অজাতশত্রুর সময়ে একজন রুল করছে যার নাম হচ্ছে প্রসেনজিৎ, যিনি গৌতম বুদ্ধ, শুধু গৌতম বুদ্ধ নয়, গৌতম বুদ্ধ, মহাবীর এবং বিম্বিসার, অজাতশত্রুর সমসাময়িক। তার মানে আমাকে পরীক্ষায় প্রশ্ন করে যে প্রসেনজিৎ কোন মহাজনপদের রুলার, তখন আমার অ্যান্সার হয়ে যাবে কোশল। প্রসেনজিতের ক্যাপিটাল হয়ে যাবে সর্বাস্তি, কোশলের ক্যাপিটালও সর্বাস্তি। গৌতম বুদ্ধের সমসাময়িক কোশল রাজার নাম কি, তখন অ্যান্সার হয়ে যাবে প্রসেনজিৎ। এগুলো আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট মনে রাখবো আমরা যেটা, সেটা হচ্ছে কুরু রাজ্য। এই কুরু রাজ্যটা বর্তমানে দিল্লিতে আছে। তো দিল্লিতে যে নদীটা পাই সেটা যমুনা। এবারে এই যমুনা নদীটা গঙ্গার উপনদী বলে কুরুকেও গঙ্গার তীরে ধরে নেব। এবারে ওল্ড নেম অফ দিল্লি যখন বলবে সেটা ইন্দ্রপ্রস্থ হতে পারে, হস্তিনাপুর হতে পারে, দুটোই যাকে ইন্ডিকেট করে সেটা হচ্ছে কুরু বা দিল্লিকে। এবারে এই কুরু রাজ্যটা বর্তমানে মেজর পোর্শনটা দিল্লি আর কিছু অংশ হরিয়ানা, হরিয়ানা এবং দিল্লির অংশ নিয়েই আমাদের এই কুরু রাজ্যটা গঠিত ছিল। এখান থেকেই আমরা মহাভারতে কৌরবের কথা শুনতে পারি। তাই ইন্দ্রপ্রস্থ এবং হস্তিনাপুর এই দুটো কুরু রাজ্যের ক্যাপিটাল হিসেবে একই জায়গাকে ইন্ডিকেট করে, সেই জন্যে এই জায়গাটাকে মনে রাখতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে কম্বোজ। এই কম্বোজটা হচ্ছে বর্তমানে ভারতের জিওগ্রাফিক্যাল লোকেশনের বাইরে, যেটা হিন্দুকুশ মাউন্টেনের কাছে। এরই ক্যাপিটাল হচ্ছে রাজপুর। এরই ক্যাপিটাল হচ্ছে রাজপুর। নেক্সট আমরা যেটা দেখব
সেটা হচ্ছে মগধ। এই মগধের প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে মগধের যে ইম্পিরিয়ালিজম বা সাম্রাজ্যবাদী নীতি স্টার্ট হয়েছিল, সেই মগধ রাজ্যটা হচ্ছে সব ষোড়শ মহাজন পদের মধ্যে সব থেকে পাওয়ারফুল মহাজন পদ। এইটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ষোড়শ মহাজন পদের মধ্যে সব থেকে পাওয়ারফুল মহাজন পদ হচ্ছে এই মগধ। এর আর্লিয়ার ক্যাপিটাল যদি রাজগৃহ হয়, রাজগীর বা রাজগৃহ, নেক্সট এদের ক্যাপিটাল হয়ে যাবে পাটলিপুত্র বা পাটনা। রাজগৃহ যেটা সেটাই রাজগীর, বর্তমানে পাটলিপুত্রটাই পাটনা নামে পরিচিত। এবারে আমাকে খেয়াল রাখতে হবে এই মগধের যখন ক্যাপিটাল হবে, স্টেট মগধ বর্তমানে বিহারে, এবারে এবারে মগধের লোকেশনটা কোথায় যদি আমাকে বলে, তখন আমি অ্যান্সার নেব পাটনা প্লাস গয়া ডিস্ট্রিক্ট। এই দুটো বেশি অ্যান্সার হয়, পাটনা প্লাস গয়া ডিস্ট্রিক্ট। এবারে প্রশ্নটা হচ্ছে এই মগধ যেহেতু ওয়েল অ্যাডমিনিস্ট্রেটর এবং টেকনিক্যালি সাউন্ড রাজাদের পাচ্ছি, সেই জন্য মগধ থেকেই প্রথম উত্তর ভারতে ইম্পিরিয়ালিজম বা সাম্রাজ্যবাদী নীতি স্টার্ট করবে বিম্বিসার। বিম্বিসার প্রথম যে রাজ্যটা দখল করবে সেই রাজ্যটা হচ্ছে অঙ্গ, আর মগধ সবার লাস্টে যেটা দখল করবে সেটা হচ্ছে অবন্তী। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মৎস্য। এই মৎস্যটা বর্তমানে রাজস্থানে অবস্থিত। এই রাজস্থান বলতে যেটাকে আমরা বুঝি সেটা পিঙ্ক সিটি, যেটাকে আমরা জয়পুর বলি। তার মানে রাজস্থানের পিঙ্ক সিটিতে অবস্থিত মহাজন পদ যেটা, সেটা বা জয়পুরে অবস্থিত মহাজন পদ যেটা, সেটা মৎস্য, যার ক্যাপিটাল হচ্ছে বিরাটনগর। এই বিরাটনগরই হচ্ছে মৎস্যের ক্যাপিটাল। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মল্ল। এই মল্লের দুটো ক্যাপিটাল, একটা হচ্ছে কুশিনারা ওয়েস্টার্ন ক্যাপিটাল, আর পাবাপুরি এটা হচ্ছে ইস্টার্ন ক্যাপিটাল। এবারে এই মল্লটা বিহারেও আছে, পাবাপুরিটা বিহারে, কুশিনগরটা উত্তরপ্রদেশ। এবারে মল্লটা কি কারণে বিখ্যাত? এই মল্লটাও হচ্ছে রিপাবলিকান স্টেট। ব্রিজি এবং মল্ল দুটো রিপাবলিকান স্টেটই দখল করবেন যিনি, তিনি হচ্ছেন অজাতশত্রু। এবারে যেটা প্রশ্ন হচ্ছে, এর দুটো পার্ট, একটা পার্ট কুশিনগর, এখানটায় মারা যাবে গৌতম বুদ্ধ, পাবাপুরীতে মারা যাবে মহাবীর। এই দুটো পরীক্ষার প্রশ্ন। কুশিনগরে মারা যাবে গৌতম বুদ্ধ, পাবাপুরীতে মারা যাবে মহাবীর। এটা আমাদের পরীক্ষার প্রশ্ন, এগুলোকে তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব, মল্লের পরে যেটা আছে সেটা হচ্ছে চেদি। চেদি গণরাজ্যটা যদি তুমি বলো, তাহলে এখানে আমাকে খেয়াল রাখতে হবে চেদি গণরাজ্যে ক্যাপিটাল হচ্ছে শুক্তিমতি, যেটা মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের জায়গায় অবস্থিত। বুন্দেলখণ্ডের রয়েছে, আর একটা রয়েছে গান্ধার। এই গান্ধার রাজ্যটা ও বর্তমানে ভারতের বাইরে, যার ক্যাপিটাল হচ্ছে তক্ষশিলা। এই তক্ষশিলাটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টা বৌদ্ধ ধর্মের লার্নিং সেন্টারের জন্য বিখ্যাত, তাই যেটা ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় সেটাই ভারতবর্ষের প্রথম বৌদ্ধিস্ট লার্নিং সেন্টার। তাহলে তক্ষশিলা, যেটা গান্ধারের ক্যাপিটাল, সেই তক্ষশিলাই হচ্ছে প্রাচীন ভারতের সব থেকে প্রথম বিশ্ববিদ্যালয় এবং প্রথম বৌদ্ধ ধর্মের লার্নিং সেন্টার বা পড়াশোনা করার জায়গা। এইটা আমরা যদি বলি তাহলে এটা অবশ্যই ভারতবর্ষের পশ্চিম ভারতের দিকে রয়েছে, এবং ডেফিনেটলি আমাকে দুটো প্রশ্ন খেয়াল রাখতে হবে, কম্বোজ এবং গান্ধার বর্তমান ভারতের যে লোকেশন সেই লোকেশনের বাইরে। নেক্সট আমরা দেখব যেটা, সেটা হচ্ছে সুরসেন। সুরসেন যদি তোমাকে বলে তাহলে এটা আমরা মথুরা মানে ডেফিনেটলি উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ
এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। সুরসেনের ক্যাপিটাল মথুরা, এবং এর লোকেশন যদি বলো তাহলে সেটা উত্তরপ্রদেশ হিসেবেই দেখব। উত্তরপ্রদেশ মানে গঙ্গা নদীর তীরে। আর একটা রয়েছে যেটা হচ্ছে পাঞ্চালা। এই পাঞ্চাল রাজ্যের প্রিন্সেস বলেই আমরা দ্রৌপদীকে পাঞ্চালী বলেছি। এরও দুটো ক্যাপিটাল, একটা হচ্ছে অহিচ্ছত্র উত্তর উত্তর পাঞ্চালের ক্যাপিটাল, আর দ্বিতীয়টা হচ্ছে নর্থ পাঞ্চাল সাউথ পাঞ্চাল, যার ক্যাপিটাল হচ্ছে কাম্পিল্য। কাম্পিল্য হচ্ছে সাউথ পাঞ্চালের ক্যাপিটাল, অহিচ্ছত্র হচ্ছে নর্থ পাঞ্চালের ক্যাপিটাল। এই পাঞ্চাল রাজ্যের প্রিন্সেস হিসেবেই আমরা যাকে চিনি তিনি হচ্ছেন দ্রৌপদী। এটা বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত। এই লোকেশন, ক্যাপিটাল এবং পলিটিক্যাল যে কারণে বিখ্যাত সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা এবারে যেটা করব সেটা হচ্ছে সবসময় খেয়াল রাখতে হবে আমাদের যে 16টা মহাজন পদ রয়েছে টোটাল। এই 16টা মহাজন পদের মধ্যে আমাদেরকে 10+6 এটা মনে রাখতে হবে। তার মানে 10টা মহাজন পদ গঙ্গা নদীর তীরে, 6টা গঙ্গা নদীর তীরে নয়। তাহলে 6টা যদি গঙ্গা নদীর তীরে না হয় তাহলে কে কে গঙ্গা নদীর তীরে হবে না? অবন্তী হবে না মধ্যপ্রদেশে, এটা একটা হবে না। কম্বোজ হবে না, দুটো। অবন্তী হবে না, কম্বোজ হবে না। আর একটা হবে, সেটা হচ্ছে মগধ। এই মৎস্যটা রাজস্থানে গঙ্গা নেই, তাহলে এটাও গঙ্গা নদীর তীরে হবে না। গান্ধারটা ভারতের বাইরে পশ্চিম ভারতে, এখানে হবে না। এবারে এখনো দুটো আছে, অবন্তী, অসমকটা হবে না দক্ষিণ ভারতে। অসমকটা দক্ষিণ ভারতে হওয়ার জন্য এটা হবে না। মহারাষ্ট্র মানে নর্মদা গোদাবরী নদীর তীরে অবস্থিত মহাজনপদ যেহেতু, এগুলো গঙ্গা নদীর তীরে হবে না। 6টা মহাজনপদ যেটা গঙ্গা নদীর তীরে নয় সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এবারে মনে রাখতে হবে যেটা, সেটা হচ্ছে প্রথম কে কোনটা দখল করলো সেটাও মনে রাখতে হবে। মগধ প্রথম যে রাজ্যটা দখল করছে সেটা হচ্ছে অঙ্গ। পরে যে রাজ্যটা, সবার শেষে যে রাজ্যটা দখল করছে সেটা হচ্ছে অবন্তী। অঙ্গ রাজ্যটা জয়ের মাধ্যমেই মগধের ইম্পিরিয়ালিজম বা সাম্রাজ্যবাদী নীতি স্টার্ট হবে। এটা করবে বিম্বিসার, এবং ওনার ছেলে যেহেতু সাম্রাজ্যবাদী নীতিটাকে ক্যারি ফরওয়ার্ড করে যাবে, সেই জন্য রিপাবলিকান স্টেট যে দুটো ছিল ষোড়শ মহাজন পদে, ব্রিজি এবং মল্ল, সেই ব্রিজি এবং মল্ল রাজ্যটা দখল করবেন যিনি, তিনি হচ্ছেন অজাতশত্রু। এই বিষয়টা তোমাকে অবশ্যই কেয়ার করতে হবে। নেক্সট দেখো, আমরা এরপরে দেখব জৈনিজম এবং বৌদ্ধিজম। জৈনিজম বৌদ্ধিজমটা এলো কেন? জৈনিজম এবং বৌদ্ধিজম যে ধর্মের আধারে এলো, সেখানে কিন্তু হিন্দু ধর্ম ইম্পর্টেন্ট। কারণ এই যে হিন্দু ধর্মের যেগুলো গুরুত্বপূর্ণ, সেটার মধ্যে অন্যতম হচ্ছে কাস্ট সিস্টেম। কাস্ট সিস্টেমের বিরোধিতা করে ব্রাহ্মিকাল সুপ্রিমেসি, কাস্ট সিস্টেমে 4টে বর্ণ চলে এলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই ব্রাহ্মণদের প্রাধান্যের বিরুদ্ধে প্রতিবাদ করে ক্ষত্রিয় সম্প্রদায় থেকে নেতৃত্ব দিয়ে আমরা দেখতে পেলাম যে বৌদ্ধ এবং জৈন ধর্মের জন্ম হলো। পাশাপাশি আরো একটা ধর্ম এই সময় আসবে যেটার নাম হচ্ছে আজীবক। তো এই আজীবক ধর্মের ফাউন্ডার গোশাল। জৈন ধর্মের ফাউন্ডার তুমি যদি বলো ঋষভনাথ, মহাবীর, এরা প্রত্যেকে রাজার বা ক্ষত্রিয়র ছেলে।
এবং গৌতম বুদ্ধ নিজেও ক্ষত্রিয়র ছেলে, তাই এই এই সময়ে এই 6th সেঞ্চুরি বিসিতে হিন্দু ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যে ধর্মগুলো তৈরি হচ্ছে সেই ধর্মগুলো তৈরি করার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে ক্ষত্রিয়। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রথমে জৈনিজম পড়ব। কেন? জৈনিজম যদি আমরা দেখি তাহলে আমাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে জৈনিজমের টোটাল তীর্থঙ্করের সংখ্যা হচ্ছে 24। এর মধ্যে তোমাকে খেয়াল রাখতে হবে যে এই যে জৈনিজম, এই জৈনিজমের ফাউন্ডার কিন্তু মহাবীর স্বামী নয়, প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ, লাস্ট তীর্থঙ্কর হচ্ছেন ইনি, যার নাম মহাবীর জৈন। এনার জন্ম হচ্ছে কুন্দগ্রাম, বৈশালী ডিস্ট্রিক্ট ইন বিহার, যেটা মুজফ্ফরপুর নামেও পরিচিত। 540 খ্রিস্টপূর্বাব্দে, মানে এটাও 6th সেঞ্চুরি বিসিতে ইনি জন্মগ্রহণ করছেন। এবারে গৌতম বুদ্ধ এবং মহাবীরের রেসপেক্টে, গৌতম বুদ্ধ বয়সে বড় সেটা জানতে পারবে, কারণ গৌতম বুদ্ধের জন্ম 583 বলো বা 563 বলো, সেটা আগে হবে। এর 540 মানে পরে হবে। তো গৌতম বুদ্ধ এবং মহাবীরের মধ্যে দুজন সমসাময়িক, গৌতম বুদ্ধ এবং মহাবীর সমসাময়িক, কিন্তু ধর্ম হিসেবে মহাবীরের উপরে যেহেতু 23 জন আছে, সেই কারণে এই পিরিয়ডে যে বৌদ্ধ এবং জৈন রেসপেক্টে প্রথম যে ধর্মটা আসবে সেটা আমরা জৈন ধর্মই নেব, এবং মহাবীরকে এই ধর্মের লাস্ট তীর্থঙ্কর হিসেবে ট্রিট করব। ফাউন্ডার হিসেবে যাকে নেব সে হচ্ছে ঋষভনাথ। ঋষভনাথ যদি ফাউন্ডার হয় তাহলে এক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে 23তম তীর্থঙ্কর, যার নাম হচ্ছে পার্শ্বনাথ, তিনি হচ্ছেন জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা, এবং মহাবীর হচ্ছে লাস্ট তীর্থঙ্কর। মহাবীরের পরে আমরা আর কোনো তীর্থঙ্কর পাবো না। অ্যাকর্ডিং টু জৈনিজম, তীর্থঙ্কর মানে হচ্ছে রিলিজিয়াস টিচার, যারা এই ধর্মটাকে স্প্রেড করতে সাহায্য করবে। এবারে আমরা দেখব গৌতম বুদ্ধের সময় মহাবীরও আছে, এরা দুজনা সমসাময়িক, কিন্তু বয়সে বড় গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের জন্ম আগে হবে, মহাবীরের জন্ম পরে হবে। এইটা আমাদের কাছে খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এদের ফ্যামিলি ইনফরমেশন। গৌতম বুদ্ধ ফ্যামিলিও খুব ইম্পর্টেন্ট, মহাবীরের ফ্যামিলিও ইম্পর্টেন্ট। এবারে দুজনের মধ্যে সিমিলারিটি হচ্ছে গৌতম বুদ্ধ যেরকম রিপাবলিকান স্টেট থেকে জন্মাচ্ছে, মহাবীরের ফ্যামিলিও রিপাবলিক। কেন? এই যে মহাবীরের যে সম্প্রদায় থেকে এসছে গাত্রিক, এটা হচ্ছে ওই বৈশালী, ব্রিজি গণরাজ্যের যে ক্যাপিটাল বৈশালী, সেই বৈশালে 8টা রিপাবলিকান ক্ল্যানের মধ্যে একটা ক্ল্যান হচ্ছে এই গাত্রিক। আর এই গাত্রিক সম্প্রদায়ের হেড হচ্ছে সিদ্ধার্থ, ইনি হচ্ছেন গৌতম বুদ্ধের বাবা। গৌতম বুদ্ধের বাবা যিনি সিদ্ধার্থ, তিনি হচ্ছেন এই গাত্রিক সম্প্রদায়ের হেড বা রাজা। ওনার মায়ের নাম হচ্ছে ত্রিশলা। এই ত্রিশলা হচ্ছে ওইখানেই, মানে ব্রিজি গণরাজ্যেই আর একটা রিপাবলিকান ক্ল্যান হচ্ছে লিচ্ছবি। এই লিচ্ছবি গণরাজ্যের রাজকন্যা ত্রিশলা এবং সিদ্ধার্থের পুত্র হচ্ছে মহাবীর। তার মানে মহাবীরও লিচ্ছবি দৌহিত্র হতে পারে। মায়ের দিক থেকে যেহেতু লিচ্ছবি, মহাবীরকেও আমরা লিচ্ছবি দৌহিত্র বলতে পারি। নেক্সট, মহাবীরের বউয়ের নাম যদি বলো তাহলে আমরা এটা নেব যশোদা। মহাবীরের বউয়ের নাম হচ্ছে যশোদা। মহাবীরের কন্যা যিনি, তিনি হচ্ছেন প্রিয়দর্শিনী। এগুলো সবকটাই আমাদের পরীক্ষার প্রশ্ন। ফ্যামিলি ইনফরমেশন থেকে প্রশ্ন করে, গোত্র থেকে প্রশ্ন করে। গৌতম বুদ্ধ মহাবীর দুজনারই গোত্রটা খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে আমরা প্রায়োরিটি দেবো বাবার। তাহলে মহাবীর যে গোত্র থেকে বিলংস করেন সেটা বাবার দিক থেকে গাত্রিক আর মায়ের দিক থেকে লিচ্ছবি।
এটা খেয়াল রাখতে হবে। মহাবীরের মেয়ের নাম প্রিয়দর্শিনী, এনারই এই প্রিয়দর্শিনীর হাজবেন্ডের নাম হচ্ছে জামালি। এই জামালি হচ্ছেন গৌতম বুদ্ধ মহাবীরের, এই জামালি হচ্ছেন মহাবীরের প্রথম শিষ্য। মহাবীরের প্রথম শিষ্যকে যখন প্রশ্ন করবে তখন অ্যান্সার হবে জামালি। আর জামালিটা হচ্ছে মহাবীরের মেয়ে প্রিয়দর্শিনীর হাজবেন্ড। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মহাবীরের মৃত্যু। মহাবীর যদি তুমি ধরে নাও 540 খ্রিস্টপূর্বাব্দে তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি 72 বছর বেঁচে ছিলেন। এটা মাইনাস করলেই আমরা ডেথ ইয়ার পেয়ে যাব। বিসিতে 72 বছর বয়সে 468 বিসিতে অ্যাপ্রক্সিমেটলি এটা 468 বিসিতে 72 বছর বয়সে মহাবীর মারা যায় পাবাপুরী নিয়ার পাটনা বা বিহার। বিহারের কাছাকাছি যে পাবাপুরী আছে সেই পাবাপুরী বা পাবাতে মহাবীর মৃত্যুবরণ করেন 72 বছর বয়সে। তাহলে মহাবীরের জন্ম 540 বিসি, মহাবীর বেঁচে ছিল 72 বছর। অ্যাপ্রক্সিমেটলি এই সময়টাকে দিয়েই আমরা ক্যালকুলেট করব। এর কাছাকাছি গৌতম বুদ্ধ মহাবীরের জন্ম মৃত্যুর সালগুলো থাকবে, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেশন। নেক্সট আমরা যেটা দেখব, জৈন ধর্মে আমরা ত্রিরত্ন পাবো। জৈন ধর্মের ত্রিরত্ন মানে রাইট ফেথ, রাইট নলেজ, রাইট কন্ডাক্ট, যথার্থ জ্ঞান, বিশ্বাস, সৎ আচরণ। যথার্থ জ্ঞান, যথার্থ বিশ্বাস এবং সৎ আচরণ, রাইট কন্ডাক্ট, এই তিনটে নিয়ে জৈন ধর্মের ত্রিরত্ন বা থ্রি জুয়েলস অবস্থিত, মানে থ্রি জুয়েলস বিশ্বাস করে জৈন ধর্মের ত্রিরত্ন বলতে আমরা এই তিনটেকেই বুঝবো। যথার্থ জ্ঞান, যথার্থ বিশ্বাস, সৎ আচরণ, এই তিনটে জৈন ধর্মের থ্রি জুয়েলস। নেক্সট আমরা যেটা দেখব, জৈন ধর্মেও আমরা ডিভিশন পাবো। ডিভিশন মানে জৈন ধর্মের যে ভাগ রয়েছে শ্রেণী বিভাগ, সেখানে আমরা পাবো দুটো ভাগ। একটা হচ্ছে দিগম্বরিজম, দ্বিতীয়টা হচ্ছে শ্বেতাম্বরিজম। এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো দিগম্বরিজম যারা রয়েছে তারা হচ্ছে নুডিটি, তারা কোনো পোশাক থাকছে না, তারা সমস্ত কিছু ত্যাগ করছে। এবং এই দিগম্বরিজমটাকে যিনি স্প্রেড করেছেন তিনি হচ্ছেন ভদ্রবাহু। আর জৈন ধর্মে যারা হোয়াইট গার্মেন্ট পরছে, জামা কাপড় পরছে সাদা রঙের, তাদেরকে বলা হচ্ছে শ্বেতাম্বর। শ্বেতাম্বরিজমটাকে যিনি স্প্রেড করেছেন তিনি হচ্ছেন স্থূলভদ্র। এই স্থূলভদ্রকে আমরা বলতে পারি শ্বেতাম্বরিজম স্প্রেড করেছে। এক্ষেত্রে তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফার্স্ট জৈনিস কাউন্সিলের পর জৈন ধর্মের প্রথম কাউন্সিলটা পাটলিপুত্র মানে পূর্ব ভারতে উত্তর দিকেই হয়েছে, পর এটা দক্ষিণ ভারতে চলে আসবে এই ভদ্রবাহুর নেতৃত্বে। এখানে মনে রাখবো D=B, মানে প্রথম জৈনিস কাউন্সিলের পর জৈন ধর্ম যেটা মাইগ্রেট করে দক্ষিণ ভারতে গেছে সেটাই হচ্ছে দিগম্বরিজম, এটাই স্প্রেড করেছে ভদ্রবাহু। আর উত্তর ভারতে যেটা থেকে গেছে সেটা হচ্ছে এই যে উত্তর ভারত মানে পাটনা, অ্যাকচুয়ালি পূর্ব ভারত বিন্দু মাউন্টেনের উপরে আছে বলে এটাকে পূর্ব ভারত হিসেবে ট্রিট করা হচ্ছে। এখানে S=S, তার মানে এই নয় যে দক্ষিণ ভারতে শ্বেতাম্বর দেখতে পাওয়া যায় না, উত্তর ভারতে দিগম্বর দেখতে পাওয়া যায় না। দুটো ভারতেই দুটো দেখা যায়। তাহলে উত্তর ভারতের রেসপেক্টে আমি যদি বলি জৈনদের কোন পার্টটা রয়েছে, শ্বেতাম্বর, কে স্প্রেড করেছে, স্থূলভদ্র। দক্ষিণ ভারতের রেসপেক্টে যদি আমরা বলি তাহলে আমরা বলবো এটা দিগম্বর, কে স্প্রেড করেছে, ভদ্রবাহু। এটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এবং জৈন ধর্মের যে ভাগটা পাই শ্রেণী বিভাগ, তার মধ্যে শ্বেতাম্বর এবং দিগম্বর দুটোই খুব গুরুত্বপূর্ণ।
নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে জৈনদের কাউন্সিল। জৈনদের কাউন্সিল যদি বলো, বৌদ্ধ কাউন্সিল কতগুলো হয়েছিল, জৈন কাউন্সিল কতগুলো হয়েছিল, এগুলো রেগুলার ইন্টারভেলের প্রশ্ন। প্রথম জৈন কাউন্সিলটা যদি বলো তাহলে আমরা বলবো এটা হয়েছিল পাটলিপুত্রে। মগধের যে ক্যাপিটাল, সেই ক্যাপিটাল পাটলিপুত্রের শিফট হবে, সেই পাটলিপুত্রতেই জৈনদের প্রথম কাউন্সিল হবে। দ্বিতীয় কাউন্সিল, তার মানে পাটলিপুত্রটা মানে বিহারে, দ্বিতীয় কাউন্সিলটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে বল্লভী। এই বল্লভীটা হচ্ছে গুজরাট। প্রথম, এবারে প্রশ্ন হচ্ছে যে প্রথম জৈন কাউন্সিল যদি দেখো তাহলে তার সভাপতিত্ব হচ্ছে স্থূলভদ্র। আর এই কাউন্সিলেই এই স্থূলভদ্রের সঙ্গে মতপার্থক্যের কারণেই ভদ্রবাহু দক্ষিণ ভারতে গিয়ে শ্বেতাম্বরিজমটাকে স্প্রেড করবে। তাহলে ফার্স্ট জৈনিস কাউন্সিল থেকেই জৈনদের ধর্মগ্রন্থ লেখা স্টার্ট হয়ে যাবে, দ্বাদশ অঙ্গ দ্বাদশ উপাঙ্গ, এখানে দ্বাদশ অঙ্গ এখানে দ্বাদশ উপাঙ্গ। এবং প্রথম কাউন্সিলে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিভিশন অফ জৈনিজম, জৈন ধর্মের প্রথম শ্রেণী বিভাগ, এই শ্বেতাম্বর দিগম্বর, এইটা হয়েছিল ফার্স্ট জৈনিস কাউন্সিলে। কারণ স্থূলভদ্র বা স্থূলবাহু যিনি রয়েছেন তিনি শ্বেতাম্বরিজমটাকে স্প্রেড করেছেন, এই কারণে এটা তোমার প্রথম অ্যান্সার, এটা খেয়াল রাখতে হবে। সেকেন্ড কাউন্সিলে যেটা হবে সেটা হচ্ছে যে জৈনদের ধর্মগ্রন্থ যেটা কম্পাইলেশন কমপ্লিট হবে। এবং এই সেকেন্ড কাউন্সিলে সভাপতিত্ব করবে দেবার্দি কাশ্ম সমান বা দেবার্দি জৈন। দেবার্দি জৈন বললেই এটা মনে থাকবে, দেবার্দি জৈন বা দেবার্দি কাশ্ম সমান, ইনি হচ্ছেন সেকেন্ড জৈনিস কাউন্সিলের প্রেসিডেন্ট। এবং এই কাউন্সিলে বৌদ্ধ ধর্মগ্রন্থ, জৈন ধর্মগ্রন্থ কম্পাইলেশন কমপ্লিট হবে, দ্বাদশ অঙ্গ এবং দ্বাদশ উপাঙ্গ, এটাই জৈনদের প্রধান ধর্মগ্রন্থ হবে। এবং জৈনদের ধর্মগ্রন্থগুলো প্রাকৃত ভাষায় লেখা হবে। এগুলো আমাদের পরীক্ষার কমন কোশ্চেন। নেক্সট আমরা যাকে দেখব সে হচ্ছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধকে যদি আমরা ধরি 6th সেঞ্চুরি বিসি, তাহলে গৌতম বুদ্ধের জন্ম মহাবীরের জন্মের আগে হবে। মহাবীরের আগে হবে কারণ এর জন্মটা 563 বিসি যদি আমরা ধরে নিই অ্যাপ্রক্সিমেটলি, তাহলে মহাবীরের জন্ম 540, তার মানে বিসি মানে পেছন থেকে সামনের দিকে আসবে, তাই 563 আগে 540 পরে। এবারে প্রশ্ন হচ্ছে বৌদ্ধ ধর্মে ফাউন্ডার গৌতম বুদ্ধ, তাই বৌদ্ধ ধর্মের আগে কেউ নেই। পরে বৌদ্ধ ধর্মকে স্প্রেড করার জন্য অনেককে পাবো, রাজারাও ইম্পর্টেন্ট, অশোক, কনিষ্ক, হর্ষবর্ধন, এরা ইম্পর্টেন্ট। কিন্তু গৌতম বুদ্ধের আগে বৌদ্ধ ধর্মের কোনো কেউ নেই, সেই কারণে বৌদ্ধ ধর্মের ফাউন্ডার আমরা গৌতম বুদ্ধকেই নিই। কিন্তু জৈন ধর্মে 23 জন আছে বলে মহাবীরকে জৈন ধর্মের ফাউন্ডার হিসেবে আমরা নিই না। এবারে প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধ যেখানে জন্মাচ্ছেন সেটা হচ্ছে লুম্বিনী ডিয়ার গার্ডেনে, লুম্বিনী মৃগ উদ্যান, এটা হচ্ছে প্রথম অ্যান্সার, বার্থ প্লেস। লুম্বিনীর কোথায় সেটা কপিলাবস্তু নেপালে, তার মানে ফার্স্ট অ্যান্সার বার্থ প্লেস অফ লর্ড বুদ্ধা, আমরা লুম্বিনী অ্যান্সার নেব। লুম্বিনী না থাকলে কপিলাবস্তু, কপিলাবস্তু না থাকলে নেপালের তরাই অঞ্চল, যেটা থাকবে। কিন্তু একটা লোকের 3 জায়গায় জন্মগ্রহণ করে না, এক্ষেত্রে পেসিফিক অ্যাড যেখানে থাকবে পেসিফিক প্লেস হচ্ছে প্রথম অ্যান্সার। যেমন মহাবীরের ক্ষেত্রেও তাই, মহাবীরের জন্ম হয়েছিল বৈশালীর কুন্দগ্রামে, তাহলে কুন্দগ্রাম প্রথম অ্যান্সার, তারপরে হচ্ছে বৈশালী, এখানেও তাই। গৌতম বুদ্ধর ক্ষেত্রেও তাই, লুম্বিনী হবে ফার্স্ট, তারপরে হবে কপিলাবস্তু, এটা খেয়াল রাখবে। নেক্সট আমরা যদি দেখি তাহলে এখানে অবশ্যই দেখব গৌতম বুদ্ধের রিয়েল নেম অফ লর্ড বুদ্ধা যদি তোমাকে বলে তাহলে অ্যান্সারটা হবে সিদ্ধার্থ। সিদ্ধার্থ যেটা গৌতম বুদ্ধের অরিজিনাল নেম, সেটাই
মহাবীরের বাবার নাম, এই পয়েন্টটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবারে বাবার দিক থেকে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ ছিলেন শাক্য বংশের, এবং গৌতম বুদ্ধের বাবার নাম হচ্ছে শুদ্ধোধন। গৌতম বুদ্ধের বাবার দিক থেকে গৌতম বুদ্ধ শাক্য ট্রাইব বা শাক্য বংশের, এই জন্যে গৌতম বুদ্ধকে বলা হয় শাক্য মুনি। মায়ের দিক থেকে গৌতম বুদ্ধ ছিল কলীয়, কোশলা ডায়নাস্টি বা কোশলা প্রিন্সেস ছিলেন, কলীয় বংশোদ্ভূত, এবং গৌতম বুদ্ধের মায়ের নাম হচ্ছে মহামায়া। গৌতম বুদ্ধের জন্মের পর এই মহামায়ার মৃত্যু ঘটে, এর ফলে মহামায়ার বোন যে সে হচ্ছে গৌতমী, ইনি গৌতম বুদ্ধকে লালন পালন করেন, প্রজাপতি গৌতমী, এনাকেই বলা হয় ফস্টার মাদার অব লর্ড বুদ্ধা। গৌতম বুদ্ধের পালিকা মাতা বা ফস্টার মাদার গৌতমী হচ্ছেন ফার্স্ট বৌদ্ধিস্ট নান। এরপরে গৌতম বুদ্ধ যাকে বিবাহ করেন তার নাম হচ্ছে যশোদারা, এবং ওনার পুত্রের নাম হচ্ছে রাহুল। এই বংশ পরিচয়টা গৌতম বুদ্ধের সঙ্গে মহাবীরেরও কম্পেয়ার করে পড়তে হবে। তার মানে এখানে গৌতম বুদ্ধের বেসিক জিনিসগুলোর উপরে প্রশ্ন করে, মায়ের নাম কি, মা কোন ট্রাইবের, কোশলা মানে কলীয়, বাবার দিক থেকে শাক্য, মায়ের দিক থেকে কলীয়, ফস্টার মাদারের নাম হচ্ছে গৌতমী, মায়ের নাম হচ্ছে মহামায়া। এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে গৌতম বুদ্ধের কতগুলো প্রতীক আছে, যে প্রতীকগুলো আমাদের পরীক্ষায় আসে। যেমন ধরো গৌতম বুদ্ধের জন্মের প্রতীক। গৌতম বুদ্ধের জন্ম বুদ্ধ পূর্ণিমায় হবে, এবং তার প্রতীক হচ্ছে লোটাস এবং বুল, কিন্তু লোটাসের কালারটা হবে সাদা, হোয়াইট কালার। তাই এক্ষেত্রে মনে রাখবে, এই কারণে হোয়াইট ইজ দ্য এমব্লেম অফ পিস। এবং গৌতম বুদ্ধের জন্মের প্রতীকের পর আমরা দেখব গৌতম বুদ্ধের গৃহত্যাগ, যেটাকে আমরা বলি গ্রেট রিনাউন্সিয়েশন অথবা মহাবিনিষ্ক্রমণ। গৌতম বুদ্ধ যখন সংসার ত্যাগ করে গৃহত্যাগ করে বেরিয়ে যাবে, তার প্রতীক হচ্ছে হর্স। এরপরে গৌতম বুদ্ধ দিব্যজ্ঞান লাভ করবেন, যেটাকে আমরা বলি নির্বাণা। নির্বাণা মানে এনলাইটমেন্ট। এই এনলাইটমেন্টটা বৌদ্ধগয়ায় হবে, এর প্রতীক হচ্ছে বোধি ট্রি। এবারে বোধি ট্রি যদি না থাকে তাহলে পিপল ট্রি অ্যান্সার হতে পারে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে গৌতম বুদ্ধ দিব্যজ্ঞান লাভ করার পর আমরা যদি দেখি তাহলে কি হবে, তারপরে ফার্স্ট সারমন, মানে গৌতম বুদ্ধ যেখানে প্রথম বাণী বা বৌদ্ধ ধর্ম প্রচার করবে সেটা হচ্ছে উত্তরপ্রদেশের সারনাথ। তার প্রতীক হচ্ছে ধর্মচক্র। এই ধর্মচক্রটা গৌতম বুদ্ধের রথের চাকা। পরবর্তীকালে এটা এটা অশোক তৈরি করবে, সেই জন্য আমরা আমাদের জাতীয় পতাকার প্রতীক বা ভারতের যে জাতীয় ন্যাশনাল এমব্লেম ধর্মচক্র, সেটা সেখানেও যতগুলো স্পোক থাকবে ধর্মচক্রতেও ততগুলো স্পোক থাকবে, অর্থাৎ 24টা স্পোক আছে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এরপরে গৌতম বুদ্ধ যখন মারা যাবেন সেটাকে আমরা বলি মহাপরিনির্বাণ, পরিনির্বাণ অথবা মহাপরিনির্বাণ। শুধু নির্বাণ মানে হচ্ছে এনলাইটমেন্ট, পরিনির্বাণ বা মহাপরিনির্বাণ মানে হচ্ছে ডেথ। এইটা তোমাকে খেয়াল রাখতে হবে। এর প্রতীক হচ্ছে স্তূপা। তার মানে তোমাকে এখানে প্রশ্ন করবে গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কি, সংসার ত্যাগের প্রতীক কি, গৌতম বুদ্ধ যখন দিব্যজ্ঞান লাভ করেছেন তার প্রতীক কি। এই ধরনের প্রশ্নগুলো এই জায়গাগুলো থেকে করে, তো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। নেক্সট মনে রাখতে হবে বৌদ্ধ ধর্মে আর্য সত্য বলে একটা কথা আছে। আর্য সত্য কোনটা? জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, এর থেকে নিবৃত্তি লাভ সম্ভব, এর জন্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে। তাহলে আর্য সত্যে কখনো আইডল ওয়ারশিপের কথা বলা নেই। তাহলে জগতে দুঃখ আছে, এটা আর্য সত্যের মধ্যে পড়বে। দুঃখের কারণ আছে, এর থেকে নিবৃত্তি লাভ সম্ভব বা দুঃখ নিরোধ। দুঃখ নিরোধ গামিনী প্রতিপদা, মানে এর জন্যে তোমাকে
8 ফোল্ড অফ পাথ অনুসরণ করতে হবে। তার মানে এটা মনে রাখবে যে 8 ফোল্ড অফ পাথ এটা বৌদ্ধ ধর্মের, এবং আর্য সত্যে কখনোই আইডল ওয়ারশিপের কথা বলা নেই। 4টি আর্য সত্য, বৌদ্ধ ধর্মের যে 4টি আর্য সত্য সেটা এই 4টি। এটা ইংরাজিতেও দিতে পারে এবং এই টার্মগুলো ইউজ করতে পারে। দুঃখ, এগুলো খেয়াল রাখবে। নেক্সট আমরা যেটা দেখব, বৌদ্ধ ধর্মে আমরা ইন জেনারেল যখন পড়াশোনা করি হিনজান মহাযান এই দুটো ভাগে আমরা দেখি। তো এরকম ব্যাপার নয়, সেক্ট মানে হচ্ছে সম্প্রদায়। এবারে বৌদ্ধ ধর্মে যদি তোমাকে বলে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে গৌতম বুদ্ধ, কিন্তু বৌদ্ধ ধর্মে মহাসাঙ্গিক এই মতবাদের প্রতিষ্ঠাতাকে মহাকাশ্যপ। মহাযান বৌদ্ধ ধর্মের যে সেক্ট রয়েছে তার প্রতিষ্ঠাতাকে বসুমিত্র। যোগাচার, যোগাচারের প্রতিষ্ঠাতা হচ্ছে অসাং। আর শূন্যবাদ, শূন্যবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে নাগার্জুন। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে বৌদ্ধ ধর্মে এরকম ব্যাপার নয় যে বৌদ্ধ ধর্মে কোনো শ্রেণী বিভাগ নেই। বৌদ্ধ ধর্মে অনেক শ্রেণী বিভাগ আছে, যেগুলো পরীক্ষায় আসে সেগুলো এই 4টে তোমাকে খেয়াল রাখতে হবে। যেমন ধরো বৌদ্ধ ধর্মের প্রথম যে ভাগ হবে মহাসাঙ্গিক থেরবাদী, তারপরে হিনজান মহাযান, তারপরে বজ্রযান, তারপরে সহজিয়াযান, যোগাচার, শূন্যবাদ, এইগুলো সব বৌদ্ধ ধর্মের ভাগ, শ্রেণী বিভাগ। ইন জেনারেল আমরা যেটা খেয়াল রাখি সেটা হচ্ছে হিনজান মহাযান এই ভাগটা কিন্তু 4th বৌদ্ধিস্ট কাউন্সিলে হবে। মহাসাঙ্গিক থেরবাদী এই ভাগটা 1 নম্বর ভাগটা হচ্ছে প্রথম বৌদ্ধিস্ট কাউন্সিলে, পরে 2nd বৌদ্ধিস্ট কাউন্সিলে এই ডিভিশনটা হবে মহাসাঙ্গিক থেরবাদী। মহাযানটা হবে 4th বৌদ্ধিস্ট কাউন্সিলে। এইটা মহাযান হিনজান, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মগ্রন্থ। বৌদ্ধ ধর্মগ্রন্থ সবসময় লেখা হয়েছিল প্রথমত পালি ভাষায়, পালি ল্যাঙ্গুয়েজ। এবারে বৌদ্ধ ধর্মগ্রন্থের প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটক মানেই হচ্ছে থ্রি পিটক নিয়েই আমাদের ত্রিপিটক, যার একটা হচ্ছে সূত্র পিটক। সূত্র পিটক হচ্ছে টিচিং অফ গৌতম বুদ্ধ বললে যদি বলো, তার মানে গৌতম বুদ্ধ যে কথাগুলো বলেছে সেটাই হচ্ছে এই সূত্র পিটকের মধ্যে আছে। এটা পালি ভাষায় লেখা। এটা তোমাদের খেয়াল রাখতে হবে, সূত্র পিটক 1st বৌদ্ধিস্ট কাউন্সিলে লেখা হয়েছে। আর 2ndটা হচ্ছে বিনয় পিটক। এই বিনয় পিটকটাতেই আছে রুলস অ্যান্ড রেগুলেশন, কারণ ডিসিপ্লিনারি বুক। ডিসিপ্লিন বা রুলস অ্যান্ড রেগুলেশন সেটা কিন্তু বিনয় পিটকে আছে। এই দুটোই লেখা হবে 2nd বৌদ্ধিস্ট কাউন্সিলে, 1st বৌদ্ধিস্ট কাউন্সিলে। 1st বৌদ্ধিস্ট কাউন্সিলের সূত্র পিটক এবং বিনয় পিটক লেখা হবে। অভিধর্ম পিটক যেটা, এই পিটকটা 3rd বৌদ্ধিস্ট কাউন্সিলে লেখা হবে এবং এর রাইটার হচ্ছে তিসা, এবং এটা বৌদ্ধিস্ট ফিলোসফিটা ব্যাখ্যা করেছে। তার মানে আমাদের 3টে পিটক কমপ্লিট যদি হয়, এটা স্টার্টিং ত্রিপিটক লেখা স্টার্ট হবে 1st বৌদ্ধিস্ট কাউন্সিলে, কমপ্লিট হবে 3rd বৌদ্ধিস্ট কাউন্সিলে। সূত্র, বিনয়, অভিধর্ম এই 3টেকে নিয়েই আমরা বলি ত্রিপিটক। এই 3টেকে একসঙ্গে আমরা বলি ত্রিপিটক। এগুলো আমাদের পরীক্ষার প্রশ্ন, এগুলোকে খেয়াল রাখতে হবে। নেক্সট মনে রাখতে হবে, ইন জেনারেল বৌদ্ধ ধর্মের 4টে বৌদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল বলে মনে করা হয়। প্রথম বৌদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল, 1st বৌদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল হর্ষঙ্ক ডাইনাস্টির গ্রেটেস্ট রুলার অজাতশত্রুর সময়। এবং এই সময়ে যে রাজা, মানে 1st বৌদ্ধিস্ট কাউন্সিলটা কে অর্গানাইজ করেছিল? অজাতশত্রু। কত সালে হয়েছিল? 483 খ্রিস্টপূর্বাব্দে এটা হয়েছিল। এটা প্রথম হয়েছিল যে জায়গাটায়, সেটা হচ্ছে রাজগীর। রাজগীরে যে প্লেসটাতে হয়েছিল সেটা হচ্ছে রাজগীর। আর এখানের যে সভাপতি ছিল সে হচ্ছে মহাকাশ্যপ। তার মানে এগুলো সবকটা প্রশ্ন।
ফার্স্ট বৌদ্ধিস্ট কাউন্সিল কখন হয়েছিল? অ্যাপ্রক্সিমেটলি 383 বিসি। ফার্স্ট বৌদ্ধিস্ট কাউন্সিল যে অর্গানাইজ করেছিল ডেফিনেটলি সে হচ্ছে হর্ষঙ্ক ডাইনাস্টির গ্রেটেস্ট রুলার অজাতশত্রু, এবং এবং এখানে যে সভাপতিত্ব করেছিল সে হচ্ছে মহাকাশ্যপ। এবারে প্রশ্ন হচ্ছে, গৌতম বুদ্ধের সঙ্গে যদি ডাইরেক্ট কারোর কানেকশন হয় তাহলে এই ফার্স্ট বৌদ্ধিস্ট কাউন্সিলেই হওয়া সম্ভব, কারণ গৌতম বুদ্ধের মৃত্যুর 20 বছর পর প্রথম বৌদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল বলে মনে করা হয়। এই কারণে অজাতশত্রু, মহাকাশ্যপ এরা লর্ড বুদ্ধের সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড হতে পারে, অন্যগুলোতে হবে না। কেন? কারণ সেকেন্ড বৌদ্ধিস্ট কাউন্সিলটা হচ্ছে 383 বিসিতে, এটা হচ্ছে শিশুনাগ ডাইনাস্টির রুলার কালাশোকের রাজত্বকালে, এবং সেকেন্ড কাউন্সিলটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে বৈশালী। এই বৈশালীটা গুরুত্বপূর্ণ জায়গা। এবারে সেকেন্ড বৌদ্ধিস্ট কাউন্সিলের সভাপতি হচ্ছেন সবাকামী। তার মানে সেকেন্ড বৌদ্ধিস্ট কাউন্সিলের রাজার নাম কি? রাজার নাম কালাশোক, তিনি শিশুনাগ ডাইনাস্টি। সেকেন্ড বৌদ্ধিস্ট কাউন্সিল কোথায় হচ্ছে? বৈশালী, বিহার। এর সভাপতিত্ব কে করেছেন? সবাকামী। কখন হয়েছিল? 383 খ্রিস্টপূর্বাব্দে বা 383 বিসিতে। নেক্সট আমরা যদি দেখি তাহলে দেখব থার্ড কাউন্সিল। থার্ড কাউন্সিলটা তোমাদের বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা যার সময় হয়েছিল সে হচ্ছে মৌর্য ডাইনাস্টির গ্রেটেস্ট রুলার বা ভারতের জাতীয় সম্রাট অশোক। এই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ। মনে করা হয় এটা 250 খ্রিস্টপূর্বাব্দে অশোকের রাজত্বকালে এই থার্ড বৌদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল মগধের তখনকার ক্যাপিটাল পাটলিপুত্রে। অর্থাৎ থার্ড বৌদ্ধিস্ট কাউন্সিলের প্লেস হচ্ছে পাটলিপুত্র, এবং এর প্রেসিডেন্ট হচ্ছে তিসা বা তিস্য। ফোর্থ কাউন্সিল যদি তোমাকে বলে তাহলে ফোর্থ কাউন্সিলটা মনে রাখতে হবে যে এটা ফার্স্ট সেঞ্চুরি এডি। ফার্স্ট এডিতে এটা হয়েছিল, ফার্স্ট সেঞ্চুরি এডিতে এটা হয়েছিল। এর রাজার নাম হচ্ছে কনিষ্ক, প্রেসিডেন্টের নাম হচ্ছে বসুমিত্র, এবং প্লেস যদি বলে তাহলে এটা আমরা দুটো প্লেস পাই, কাশ্মীর অথবা জলন্ধর। কাশ্মীর অ্যান্ড জলন্ধর, এই দুটো জায়গার মধ্যে যদি এরকম প্রশ্ন থাকে ফোর্থ বৌদ্ধিস্ট কাউন্সিল হেল্ড অ্যাট কাশ্মীর, তো কাশ্মীর নেব। কাশ্মীর অ্যান্ড জলন্ধর আছে, বোথ নেব, কাশ্মীর অ্যান্ড জলন্ধর নেব। ইন জেনারেল আমরা মনে রাখবো যেটা, সেটা হচ্ছে চারটে কাউন্সিলের একটা বেসিক ইনফরমেশন আছে। সেটা হচ্ছে গৌতম বুদ্ধের জীবিত মরে যাওয়ার পর বা জীবিত থাকা অবস্থায় এদের সঙ্গে ফার্স্ট বৌদ্ধিস্ট কাউন্সিলের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে ফেস টু ফেস দেখা হবে। তাই প্রথম বৌদ্ধ সম্মেলনে কি হবে? বৌদ্ধিস্ট টেক্সট লেখা হবে। গৌতম বুদ্ধ যে কথাগুলো বলে গেছে সেগুলো এই 20 বছর শ্রুতি আকারে ছিল। এখানেই সূত্র এবং বিনয় পিটকে বৌদ্ধ ধর্মগ্রন্থ লেখা স্টার্ট হবে। সূত্র, বিনয় পিটক লেখা হবে প্রথম বৌদ্ধিস্ট কাউন্সিলে। সেকেন্ড বৌদ্ধিস্ট কাউন্সিলে প্রথম বৌদ্ধরা বিভাজিত হবে থেরবাদী মহাসাঙ্গিকে। থার্ড বৌদ্ধিস্ট কাউন্সিলে বৌদ্ধিস্ট ফিলোসফিক্যাল টেক্সট অভিধর্ম পিটক অশোকের সময় কম্পাইলেশন কমপ্লিট হবে। ফোর্থ বৌদ্ধিস্ট কাউন্সিল এই কারণে ইম্পর্টেন্ট যে এখানে বৌদ্ধ ধর্মের যে প্রধান দুটো ভাগ, হিনযান, মহাযান, এই দুটো ভাগ ফোর্থ বৌদ্ধিস্ট কাউন্সিলে হবে। এইগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো তোমাকে মনে রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রশ্ন, গৌতম বুদ্ধ অ্যাটেন্ড মহাপরিনির্বাণা। মহাপরিনির্বাণা মানে হচ্ছে ডেথ। গৌতম বুদ্ধের জন্মটা যদি দেখো তাহলে আমরা বলতে পারি গৌতম বুদ্ধের জন্ম লুম্বিনী ডিয়ার গার্ডেন, কপিলাবস্তু ইন নেপাল। তার মানে গৌতম বুদ্ধের বার্থ প্লেস হচ্ছে কপিলাবস্তু। এনলাইটমেন্ট বা দিব্যজ্ঞান লাভ করেছে বোধি ট্রির নিচে, সেটা হচ্ছে বৌদ্ধগয়া। গৌতম বুদ্ধ যেখানে মারা গেছে সেটা হচ্ছে কুশীনগর, তার মানে এটাই অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। এই কুশীনগরে গৌতম বুদ্ধ 80 বছর বয়সে মারা গেছে বলে মনে করা হয়, এবং এই কুশীনগরই হচ্ছে মহাপরিনির্বাণ মানে হচ্ছে ডেথ, তার স্থানটা।
হ্যাঁ, রাজগৃহ কি কারণে বিখ্যাত? রাজগৃহতে আমরা দেখব বৌদ্ধ সম্মেলন হচ্ছে। এই বৌদ্ধ সম্মেলনের জন্য রাজগৃহ প্লেসটাও ইম্পর্টেন্ট। তার মানে এখানে যে প্লেসগুলো দেওয়া আছে প্রত্যেকটা প্লেস গৌতম বুদ্ধের সঙ্গে রিলেটেড। এই জায়গাটাও তোমাকে খেয়াল রাখতে হবে, কারণ পরীক্ষায় প্রশ্ন দেয় যে কোন জায়গাটা গৌতম বুদ্ধের সঙ্গে যুক্ত নয়। সেই কারণে এই জায়গা এখানে যে কটা আছে সব কটা গৌতম বুদ্ধের সঙ্গে ডাইরেক্ট রিলেটেড। নেক্সট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং জনপদ was the Republican state in 16th century BC? 6th century BC, 6th century BC তে আমরা তিনটে জিনিস পাবো। একটা হচ্ছে এখানে এখানে ষোড়শ মহাজনপদ বা স্টেট সিস্টেম গড়ে উঠবে। 2 নম্বর হচ্ছে এখানে মগধিয়ান ইম্পিরিয়ালিজম বা মগধের সাম্রাজ্যবাদী নীতি স্টার্ট হবে। 3 নম্বর হচ্ছে গৌতম বুদ্ধ এবং মহাবীর এবং আজীবক ধর্মের স্প্রেড হবে এবং প্রথম বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে, হিন্দু ধর্মের বিরুদ্ধে বৌদ্ধ, জৈন, আজীবক এরকম প্রতিবাদী ধর্মগুলো ভারতবর্ষে ইন্ট্রোডিউস করবে। এর জন্যে এখানে আমাকে খেয়াল রাখতে হবে, এখানে ইন জেনারেল রাজ্যগুলোর হচ্ছে রাজতন্ত্র এবং বংশগত রাজতন্ত্র, হেরিডিটারি মোনার্কি, কিন্তু এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে রিপাবলিকান স্টেট। এই রিপাবলিকান স্টেটগুলো ইন জেনারেল ব্রিজি এবং মল্ল, এই দুটোকে তো অবশ্যই খেয়াল রাখবো, কারণ ওয়ার্ল্ড ওল্ডেস্ট রিপাবলিকান স্টেট হিসেবেও যখন প্রশ্ন করবে ব্রিজি অথবা মল্ল, এই দুটোই অ্যান্সার হবে। তো এখানে মল্ল নেই, সেই কারণে আমরা অ্যান্সারটা নিয়ে নেব ব্রিজি। ব্রিজি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই ব্রিজিটা যেখানে রয়েছে সেটা হচ্ছে নর্থ বিহার। ব্রিজি রিপাবলিকান স্টেট যেটা, সেটা হচ্ছে নর্থ বিহারের মধ্যে রয়েছে, এটাও তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, দ্য লিস্ট অফ 16 মহাজনপদ ইজ অ্যাভেলেবেল। 16 মহাজনপদের কথা আমরা পুরাণে পাই, রামায়ণে পাই, মহাভারতে পাই, কিন্তু ওখানে কখনোই আমরা 16টা মহাজনপদের নাম পাই না। 16টা 16 মহাজনপদের নাম আমরা দুটো বইতে পাবো। একটা হচ্ছে বৌদ্ধ ধর্মের অঙ্গুত্তরা নিকায় এবং জৈন ধর্মের ভাগবতী সূত্র। ভাগবত পুরাণ হলে হবে না, তাই এখানে অ্যান্সার হয়ে যাবে সি, অঙ্গুত্তর নিকায়। এই অঙ্গুত্তর নিকায় আমরা প্রথম মানে স্পেসিফিক 16টা স্টেটের নাম পাই, এই জন্য এটার অ্যান্সার হয়ে যাবে সি। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটা, দ্য ডাইনাস্টিজ হুইচ রুলড মগধা ওয়্যার। মগধের যে ডাইনাস্টিগুলো থাকবে, আমরা যদি হিসেব অনুযায়ী দেখি যে 6th সেঞ্চুরি বিসিতে মগধের ইম্পিরিয়ালিজম স্টার্ট হয়ে যাওয়ার পর HSNM, হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ, মৌর্য, তারপরে হবে শুঙ্গ, তারপরে হবে কাণ্ব। এই সিরিয়ালে ডাইনাস্টিগুলো থাকবে, এরা সবাই মগধে রুল করেছে, কিন্তু এটা নাম্বারও তাই, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, এইভাবেই এরা রুল করেছে। তাহলে শিশুনাগ, এই শুঙ্গ এবং 6 নম্বরে হচ্ছে কাম্ব। তার মানে এই নাম্বারিংটা কেন দরকার? মগধে টোটাল কতগুলো রাজবংশ রুল করেছিল, অ্যান্সারটা হয়ে যাবে 6। এবং ফার্স্ট ডাইনাস্টি হর্ষঙ্ক, মৌর্য, শুঙ্গ, কাম্ব, এই কটা ডাইনাস্টি থাকবে। তার মানে দেখো, শিশুনাগ ডাইনাস্টি 2 নম্বরে আছে, নন্দ 3 নম্বরে আছে, মৌর্য ডাইনাস্টি 4 নম্বরে আছে। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে ডি, অল অফ দ্য অ্যাবভ, এটাই অ্যান্সার হয়ে যাবে। তার মানে আমাকে এই প্রশ্নগুলোকে টুইস্টিং করে দেবে, পরপর সাজাতে বলবে। তার মানে কি, এটা পরপর সাজানোই আছে, হর্ষঙ্ক নেই, শিশুনাগ, নন্দ, মৌর্য পরপর সাজানোই আছে, তাই এখানে অ্যান্সার হয়ে যাবে ডি। এটাকে টুইস্টিং করে দিতে পারে, এই জায়গাটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে ডেফিনেটলি তোমার অ্যান্সারগুলো রাইট হয়ে যাবে। নেক্সট দেখো, দ্য ক্যাপিটাল অফ মগধা ওয়াজ শিফটেড ফ্রম রাজগৃহ। আমরা যদি মগধের ক্যাপিটালটা দেখি, এই মগধের ক্যাপিটালটা আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে গিরিব্রজ।
এই গিরিব্রজ হচ্ছে মগধের প্রথম ক্যাপিটাল। তারপরে এই গিরিব্রজ থেকে এই ক্যাপিটালটা চলে যাবে রাজগীর। এই রাজগীরটাকেই আমরা প্রাচীন ভারতে রাজগৃহ বলি। তারপরে এর ক্যাপিটালটা চলে যাবে পাটনা। এই পাটনাটাকেই আমরা প্রাচীন ভারতে পাটলিপুত্র বলি। তাহলে প্রথম হচ্ছে যেটা, সেটা হচ্ছে ক্যাপিটালটা গিরিব্রজ থেকে রাজগীরে যাবে, তারপরে রাজগীর থেকে পাটনা যাবে। এবারে পাটনার পরের ডাইনাস্টি এটা যেটা হবে সেটা হর্ষঙ্ক ডাইনাস্টি। হর্ষঙ্ক ডাইনাস্টিতে এই ক্যাপিটাল শিফটিংটা হচ্ছে। তার মানে আমাকে যদি বলে রাজগীর থেকে কোথায় গেছিল, আমার অ্যান্সার হয়ে যাবে বি, পাটলিপুত্র। তার মানে এই জায়গাটাকেও খেয়াল রাখতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে ক্যাপিটাল শিফটিং, এই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। এই জায়গাগুলো থেকে পরীক্ষায় রেগুলার ইন্টারভেলে প্রশ্ন আসে। এরপরেও ক্যাপিটাল আসবে। মগধের ক্যাপিটাল সবসময় 3টে করেই হবে। হর্ষঙ্ক ডাইনাস্টির সময় গিরিব্রজ রাজগীরটাকে এক ধরা হয়, কারণ হচ্ছে গিরিব্রজটা যদি শিয়ালদা হয়, রাজগীরটা হচ্ছে কলকাতা, মানে গিরিব্রজটা রাজগীর ডিস্ট্রিক্টের মধ্যেই অবস্থিত। এর ফলে যখন নেক্সট 3টে ক্যাপিটাল হবে, তখন রাজগীর, পাটলিপুত্র, বৈশালী, এইভাবে শিশুনাগ ডাইনাস্টির সময় ওটা হবে। তো এটাও খেয়াল রাখতে হবে যে মগধ বলতে বর্তমানে কোনটা বুঝি। মগধ বলতে বর্তমানে আমরা বুঝি পাটনা প্লাস গয়া ডিস্ট্রিক্ট। নেক্সট দেখো, আমাদের প্রশ্নটা করেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট এনসেন্ট ইন্ডিয়ান মহাজনপদ ইজ কারেক্ট। রাইট কোনটা? 1 নম্বরে বলছে অল মহাজনপদ ওয়ার লোকেটেড ইস্টার্ন ইন্ডিয়া। আমি যদি ভারতের ম্যাপটা দেখি, তার মানে এটা নর্থ, কাশ্মীরের দিকটা, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। ইন জেনারেল আর্যরা এরকম জায়গায় বসতি লাভ করে ইস্টের দিকে স্প্রেড করবে। তাহলে অল মহাজনপদ মানে এই জায়গাটা থেকে গঙ্গা নদী আছে, গঙ্গা নদীর তীরে মহাজনপদ থাকবে। কিন্তু অল মহাজনপদ কখনোই হবে না, কারণ এই দিকে আছে অসমক, এইখানে মানে ভারতের বাইরে আছে গান্ধার এবং কম্বোজ, এই জায়গাগুলো তো এখনো আছে। সেই কারণে এই অল মহাজনপদ ওয়ার লোকেটেড ইন ইস্টার্ন ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়ার মধ্যে, সেটা ঠিক কথা নয়। এবারে 2 নম্বর বলছে অল মহাজনপদ ওয়ার ডেমোক্রেটিক, মানে প্রত্যেকটা মহাজনপদ কি গণতান্ত্রিক না? মগধ আছে, কোশল আছে, চেদি আছে, অঙ্গ আছে, অবন্তী আছে, যারা রাজতন্ত্র এবং বংশানুক্রমিক। আমরা ডেমোক্রেটিক বলতে দুটোকে ট্রিট করছি, সেটা হচ্ছে ব্রিজি এবং মল্ল। সেই কারণে সবাই নয়, এই অল মহাজনপদ কথাটা বলে এটাকে ভুল করে দিয়েছে। এবারে দেখো, মহাজনপদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মগধ, ইস্টার্ন ইন্ডিয়াতেই আছে ভারতের দিকে। এই মগধ প্রথম যে রাজ্যটা দখল করবে সেটা হচ্ছে অঙ্গ। এই অঙ্গরাজ্যটা দখল করার জন্য মগধের আর্মি, মানে যুদ্ধ হয়েছে, মানে আর্মি থাকবে, অঙ্গরাজ্য দখল করবে। অঙ্গরাজ্য দখল করার পর লাস্ট করবে অবন্তী, তারপরে ব্রিজি মল্ল দখল করবে। এগুলো খেয়াল রাখতে হবে। তার মানে এখানে যুদ্ধ যেহেতু হচ্ছে, তার মানে আর্মি মেনটেন হবে। তাহলে নো আর্মি বলেছে, মানে এটা ভুল। নো আর্মি ওয়াজ মেনটেন বাই দ্য মহাজনপদ নিজেদের সুরক্ষার জন্যে, একে অপরের সঙ্গে যুদ্ধ করার জন্য, সাম্রাজ্যবাদী নীতি নেওয়ার জন্য আর্মি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আর্মিটা থাকবে না এটা কখনো হতে পারে না। 4 নম্বরে বলছে বৌদ্ধিস্ট অ্যান্ড জৈনিস্ট টেক্সট লিস্ট 16 মহাজনপদ। হ্যাঁ, সব বৌদ্ধিস্ট টেক্সটে নয়। বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তরনিকা, জৈন গ্রন্থ ভগবতী সূত্রে আমরা 16 মহাজনপদের নামটা পাই। এই কারণে এই সেন্টেন্সটা এই 4টের মধ্যে রাইট। সেই কারণে এটা আমরা অ্যান্সার নেব ডি। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা দেখব হোয়ার ডিড মহাবীর ডাই। মহাবীর
এমন একজন ব্যক্তি যিনি জৈন ধর্মের লাস্ট তীর্থঙ্কর বা 24তম তীর্থঙ্কর। এনার জন্ম যদি বলতো তাহলে আমরা অ্যান্সার নিতাম বৈশালী ডিস্ট্রিক্ট, এটা বিহারে, এবং ওনার মৃত্যু হয়েছিল পাবাপুরি, এটাও বিহারে। সেই জন্য এটার অ্যান্সার হয়ে যাবে বি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে গৌতম বুদ্ধ যেখানে মারা যাচ্ছে সেই জায়গাটার নাম হচ্ছে পাবাপুরি বা পাবাও বলে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে নেম অব দ্য মহাজনপদ হুইচ ওয়াজ কনফেডারেসি অফ 8 রিপাবলিকান ক্ল্যান। আমরা জানি প্রাচীন ভারতের দুটো বিখ্যাত রিপাবলিকান স্টেট হচ্ছে ব্রিজি এবং মল্ল। এবারে এই ব্রিজি রিপাবলিকান স্টেটে 8টা রিপাবলিকান ক্ল্যান রয়েছে। এই 8টা রিপাবলিকান ক্ল্যানের মধ্যে দুটো ক্ল্যান খুব গুরুত্বপূর্ণ ডিউ টু মহাবীর। মহাবীর বাবার দিক থেকে গাত্রিক এবং মায়ের দিক থেকে লিচ্ছবি ছিল, এবং দুজনাই এই ব্রিজি রিপাবলিকান ক্ল্যানের অংশ। সেই কারণে যখন তোমাকে বলবে যে ষোড়শ মহাজন পদে 8টা রিপাবলিকান ক্ল্যান বা গোত্র তুমি কোথায় পাবে, সবসময় অ্যান্সার হবে ব্রিজি রিপাবলিকান স্টেট। এখানে 8টা রিপাবলিকান ক্ল্যান থাকবে। নেক্সট আমরা যেটা দেখব, বাই হুম দ্য ফার্স্ট রিপাবলিক অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ এস্টাবলিশড ইন বৈশালী। বৈশালীতে ফার্স্ট রিপাবলিকান স্টেট কারা এস্টাবলিশ করেছে, এই প্রশ্নটা একটুখানি ঘুরিয়ে দিয়েছে। তার মানে দেখো, অঙ্গটা হচ্ছে বিহার, লিচ্ছবি এই যে আগে বললাম ব্রিজি, গুপ্তরাও মগধে, মৌর্যরাও মগধে, কিন্তু অঙ্গ, গুপ্ত, মৌর্য এরা কিন্তু রিপাবলিকান নয় বা ডেমোক্রেটিক নয়। একমাত্র ডেমোক্রেটিক স্টেট যদি বৈশালী হয়, এই ব্রিজির ক্যাপিটাল হচ্ছে বৈশালী। তার মানে এখানে প্রশ্নটা ব্রিজি থেকে করেছে। এই জায়গাটা বুঝে গেলেই তোমার অ্যান্সার তুমি নিয়ে নেবে লিচ্ছবি। এগুলোই আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষায় রেগুলার ইন্টারভেলে এই প্রশ্নগুলো থাকে, এবং এই প্রশ্নগুলোর উত্তর করাও একটু যদি পড়াশোনা করো তাহলে দেখবে যে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর করা খুব সহজ। নেক্সট দেখো, আমরা যদি পরের কোশ্চেনটায় যাই, তখন ফার্স্ট সারমন মানে বাণী, কিন্তু ইন জেনারেল কোনো মানুষ যদি কথা বলে সেটাকে বলে স্পিচ। টিচাররা যখন কথা বলে তখন সেটাকে বলা হয় লেকচার। মহামানবরা যখন কোনো কথা বলে তখন সেটাকে বলা হয় সারমন। তাহলে গৌতম বুদ্ধ যখন প্রথম তার বাণী যেখানে দিচ্ছেন সেই জায়গাটা হচ্ছে সারনাথ, উত্তরপ্রদেশ, এবং সেখানেই 5 জন ব্রাহ্মণ প্রথম বৌদ্ধ ধর্মটা গ্রহণ করছে। এই কারণে সারনাথকে বলা হয় বার্থ প্লেস অফ বৌদ্ধিজম, যেটা বৌদ্ধ ধর্মের কাছে ধর্মচক্র প্রবর্তনা নামে পরিচিত। তাহলে ফার্স্ট সারমন বৌদ্ধ মেড অ্যাট সারনাথ। তাহলে সারনাথটা কোথায়? সারনাথটা উত্তরপ্রদেশ, ইউপি। এটাকেই বলা হয় বার্থ প্লেস অফ বৌদ্ধিজম। এইখানে গৌতম বুদ্ধ প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন, যে উপদেশ শুনে 5 জন ব্রাহ্মণ প্রথম বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। বৌদ্ধ ধর্ম মতে এই বিষয়টাকে, এই ঘটনাটাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তনা। ধর্মচক্র প্রবর্তনা, যার প্রতীক হচ্ছে ধর্মচক্র বা গৌতম বুদ্ধের রথের চাকাটা, সেটা খেয়াল রাখবে। মহাবিনিষ্কমন মানে হচ্ছে তোমার গৃহত্যাগ। মহাপরিনির্বাণ মানে ডেথ। ধর্মসভা বলে কিছু নেই, ধর্মসভা একটা অর্গানাইজেশন বলতে পারো, বা বৌদ্ধিস্ট সভা হয়েছিল, সেই সভাটা ধর্মসভা হিসেবে ব্যবহার করা হয়, বৌদ্ধিস্ট কাউন্সিল হিসেবে ব্যবহার করা হয়। এটা খেয়াল রাখবে। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্য সেকেন্ড বৌদ্ধিস্ট কাউন্সিল। আমরা দেখব বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুসারে আমরা 4টে বৌদ্ধিস্ট কাউন্সিল পাচ্ছি। এই 4টে বৌদ্ধিস্ট কাউন্সিল আমরা দেখব যে সেকেন্ড বলেছে। তার মানে কি, অজাতশত্রু রাজগৃহেতে কি করেছে ফার্স্ট, কালাশোক বৈশালীতে করেছে সেকেন্ড, অশোক পাটলিপুত্রে করেছে থার্ড,
কনিষ্ক, কাশ্মীর অথবা জলন্ধরে করেছে ফোর্থ। এই চারটে কাউন্সিল, চারটে প্লেস, চারটে রাজা খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম করেছে অজাতশত্রু, দ্বিতীয়টা কালাশোক, তৃতীয়টা অশোক, 4 নম্বরটা কনিষ্ক। তার মানে আমাকে প্রশ্ন চেয়েছে সেকেন্ড। সেকেন্ড যদি চায় তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে বি। বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে বি তোমার সঠিক উত্তর হবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মাদার অফ গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধের মা যদি বলো তাহলে আমরা দু রকম গৌতম বুদ্ধের মা পাই। একটা হচ্ছে পালিকা মাতা, যেটা হচ্ছে ফস্টার মাদার গৌতমী। এই গৌতমীও যে গোত্রের হবে, ওনার যে মা, জন্মদাত্রী মা, তার নাম হচ্ছে গৌতমী। যার নাম হচ্ছে গৌতমী হচ্ছে গৌতম বুদ্ধের ফস্টার মাদার, পালিকা মাতা। এবং ওনার জন্মদাত্রী মা যার, তার নাম হচ্ছে মহামায়া। এই মহামায়ার বোনই হচ্ছে গৌতমী, মানে দুজনাই একই গোত্রের হবে। গৌতম বুদ্ধের বাবা হচ্ছে শাক্য আর মা হচ্ছে কলীয়, সেই কারণে এটার অ্যান্সার হয়ে যাবে ডি। তাহলে গৌতম বুদ্ধের মা হয়ে যাবে কলিয়ান, যেই হোক না কেন, মহামায়া হলেও কলীয়, গৌতমী হলেও কলীয়। আবার মহাবীরের মা ত্রিশলা, সে হয়ে যাবে লিচ্ছবি প্রিন্সেস, বাবা গাত্রিক। সিমিলারলি গৌতম বুদ্ধের বাবা যদি জিজ্ঞেস করতো তাহলে হয়ে যেত শাক্য। এবারে মাথায় রাখবে যেটা মিল হচ্ছে সেটা কি, শাক্য এবং লিচ্ছবি এই দুটো কিন্তু রিপাবলিক। তার মানে গৌতম বুদ্ধ, এই শাক্যটা ষোড়শ মহাজন পদে রিপাবলিকান স্টেট, কিন্তু ষোড়শ মহাজন পদে ইনক্লুডেড নয়। এই কারণে শাক্যটাও রিপাবলিক, লিচ্ছবিটাও রিপাবলিক। তার মানে যদি কখনো প্রশ্ন করে গৌতম বুদ্ধ মহাবীর রিপাবলিকান ক্ল্যান থেকে অরিজিন, অ্যান্সারটা রাইট হবে। হ্যাঁ, দুজনাই রিপাবলিকান ক্ল্যান থেকে অরিজিন। এই পয়েন্টগুলো খেয়াল রাখবে, এক্সামের কোশ্চেনগুলো ফেস করো এবং সঠিক উত্তর বেছে নাও। এই জায়গাগুলো দেখলেই সঠিক উত্তর বেছে নিতে সুবিধা হয়। এবারে বলেছে হু বিকেম দ্য ফার্স্ট ফলোয়ার অফ মহাবীর। গৌতম বুদ্ধে আমরা দেখলাম গৌতম বুদ্ধের প্রথম 5 জন ব্রাহ্মণ গৌতম বৌদ্ধ ধর্ম গ্রহণ করবেন, পরবর্তীকালে আরো 5 জন বৌদ্ধ ধর্ম গ্রহণ করবে। টোটাল গৌতম বুদ্ধের ডিসাইপল হচ্ছে 10 জন। মহাবীরের প্রথম ডিসাইপল যিনি, বা প্রথম যিনি মহাবীরের কাছ থেকে জৈন ধর্ম গ্রহণ করবেন, তিনি হচ্ছেন গৌতম বুদ্ধের, তিনি হচ্ছেন মহাবীরের, এটা মহাবীর থেকে প্রশ্ন করেছে, মহাবীরের কাছ থেকে প্রথম যে জৈন ধর্মটা গ্রহণ করবেন তিনি হচ্ছেন মহাবীরের মেয়ের হাজবেন্ড। তাহলে মহাবীরের মেয়ের নাম যদি এখানে প্রিয়দর্শিনী হয়, এই প্রিয়দর্শিনীকে যে বিবাহ করেছিল সে হচ্ছে জামালি। তার মানে ফার্স্ট ফলোয়ার অফ মহাবীর যদি বলে আমরা অ্যান্সার নেব জামালি। এবারে বৌদ্ধ ধর্মে ছেলেরা মোটামুটি 10 জন গ্রহণ করেছিল, কিন্তু ফার্স্ট উইমেন্স যদি বলে তাহলে আমরা নেব ফস্টার মাদার গৌতমীকে। বৌদ্ধ ধর্মে প্রথম যে মহিলা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন গৌতম বুদ্ধের ফস্টার মাদার গৌতমী। মহাবীরের কাছ থেকে প্রথম যে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন বা মহাবীরের শিষ্যত্ব নিয়েছিলেন তিনি হচ্ছেন জামালি। এটা খেয়াল রাখবে। এখানে জামাই রয়েছে, মা রয়েছে, প্রিয়দর্শিনী মেয়ে রয়েছে, ত্রিশলা হচ্ছে মা, যশোদা হচ্ছে ওয়াইফ, প্রিয়দর্শিনী হচ্ছে মেয়ে, জামাই হচ্ছে জামালি। এই জামালি হচ্ছে মহাবীরের ফার্স্ট ফলোয়ার। এই বিষয়গুলো খেয়াল রাখো, তাহলেই দেখবে তোমাদের অ্যান্সার পেরে যাবে। এবারে প্রশ্ন করেছে দ্য ফিগার অফ বুদ্ধ ইজ এনগ্রেভ অন কয়েন অফ। আমরা গৌতম বুদ্ধের মূর্তি বা কয়েনের ব্যবহার আমরা প্রথম যে আর্টে পাবো সেটা হচ্ছে গান্ধার স্কুল অফ আর্ট অথবা মথুরা স্কুল অফ আর্ট, যেটা আমরা কনিষ্ক বা কুষাণের পিরিয়ডে পাবো। তাহলে প্রথম বৌদ্ধকে মূর্তি হিসেবে যারা পুজো করছে তারা হচ্ছে মহাজানিস্ট। এই মহাজানিস্ট ভাগ গৌতম বুদ্ধকে কয়েনে মূর্তি, গৌতম বুদ্ধকে মূর্তি হিসেবে প্রতিস্থাপন, সবকিছু যার সময় হবে সেটা হচ্ছে কনিষ্ক। এবারে দেখো অশোক, মিনান্দার, কনিষ্ক, কলিঙ্গরাজ, খারবেল, এরা সবাই প্রাচীন ভারতের
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, যেমন অশোক হচ্ছে মৌর্য সাম্রাজ্যের গ্রেটেস্ট রুলার, ইন্দো গ্রিক রুলারদের মধ্যে মিনান্দার, এরা কিন্তু দুজনাই বৌদ্ধ ধর্ম অ্যাডপ্ট করেছিল, কনিষ্ক বৌদ্ধিস্ট। কলিঙ্গরাজ খারবেল ইনি কিন্তু জৈনিস, কলিঙ্গরাজ খারবেল ইনি হচ্ছেন জৈনিস। কেন বললাম, যদি তোমাকে কখনো প্রশ্ন করে যে এদের মধ্যে অড ম্যান আউট কে, তখন তোমার এই তিনজনা বৌদ্ধিস্ট, খারবেল হয়ে যাবে জৈনিস। এই কারণে বৌদ্ধ ধর্ম কারা প্যাট্রোনাইজ করেছে, জৈন ধর্ম কারা প্যাট্রোনাইজ করেছে, এই বিষয়গুলোকে কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যে প্রশ্নটা দেখব সেটা হচ্ছে এটা, the Jaina Tirthankar Mahavir has been mentioned in the earliest Buddhist literature as, বৌদ্ধদের প্রাচীন গ্রন্থে জৈন তীর্থঙ্কর মহাবীরকে কি নামে ডাকা হয়েছে? 1 নম্বর নিগ্রন্থ নটপুত্র, বর্ধমান, বর্ধমান হচ্ছে মহাবীরের অরিজিনাল নেম, সাক্ষ্যমুনি গৌতম বুদ্ধ, বিদেহ পুত্র হবে না, তার মানে আর্লিয়েস্ট বৌদ্ধিস্ট লিটারেচারে গৌতম বুদ্ধকে যে নামে ডাকা হয়েছে সেটা হচ্ছে নিগ্রন্থ নটপুত্র। এই নামেই গৌতম বুদ্ধকে ডাকা, মহাবীরকে ডাকা হয়েছে, এই নামেই মহাবীরকে ডাকা হয়েছে। তার মানে মহাবীরকে আমরা নির্গ্রন্থও বলতে পারি, যিনি সমস্ত বন্ধন থেকে মুক্ত। এই পয়েন্টটাও তোমাকে খেয়াল রাখতে হবে। নেক্সট দেখো, এই যে জিনিসটা আমরা পড়লাম সেই জিনিসগুলোই ভালো করে খেয়াল রাখো, আপকামিং এক্সামে এটাকে প্রয়োগ করো, এবং নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে ভালো থাকবে, পড়াশোনা করবে, এক্সাম ক্র্যাক করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।